একটা সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ১.৫ থেকে ২ গুণ সেলারি থাকে। Anybody can grasp whatever field there is. আমরা যখন হায়ার করতে চাই, বাংলাদেশী ক্যান্ডিডেট খুব কম পাই। মানে একদম নাই বললেই চলে। সাইবার সিকিউরিটি করতে হলে কি প্রোগ্রামিং অনেক ভালো জানা লাগবে? আমার কাজের জন্য আমি IBM এর ওয়াল অফ ফেমে আমার প্লেস হইছিল। যেটার কারণে IBM এর বিভিন্ন বিল্ডিং এ আমার স্টিল ছবি আছে। Forerunner ডিভাইস যেটা হলো হেলথ ট্র্যাকিং ডিভাইস, সেটা হ্যাক করলাম। It took 72 hours and I didn't sleep. Security research is not about hacking only. Whatever language the candidate chooses is totally fine. আমরা যখন ইন্টারভিউ নিই, তখন আমরা বলি না যে তুমি C++ এ করো, তুমি Python এ করো। সাইবার সিকিউরিটিতে ৩ টা মেইন টিম থাকে। সো মাইন্ডসেটটা ভাবতে হবে কোন সাইডে আমি যেতে চাই। বাংলাদেশ এখনো অনেক পিছায়া। অনেক কোম্পানি সাইবার সিকিউরিটির জন্য যে লোক লাগবে, এই নিডটাই বোঝে না। আজকের সেশন খুবই স্পেশাল। কারণ এজন্যই আমাদের হচ্ছে আজকে এমন একজন গেস্ট আছেন, যিনি হচ্ছে তার লাইফে প্রায় ১৪ বছর ধরেই হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে হচ্ছে কাজ করতেছেন। তো অলরেডি আপনারা বুঝেই গেছেন যে আজকের সেশনটা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড। তো এই সেশনটা আ যারা একদম শেষ পর্যন্ত থাকবেন আশা করি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার রিলেটেড যেই কোয়েশ্চেনস আছে, সেই কোয়েশ্চেনস এর অনেক অ্যান্সার পাবেন এবং একটা গাইডলাইন পাবেন। তো আজকের এই সেশনে আমরা যে জিনিসপত্র নিয়ে কথা বলব, সেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গড়ার একটা গাইডলাইন, সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে হলে প্রোগ্রামিং কেমন জানা দরকার, প্রবলেম সলভিং কেমন করা দরকার, ডাটা অ্যালগরিদম নলেজ কিরকম থাকা দরকার। তাছাড়া হচ্ছে যারা নন সিএসই ব্যাকগ্রাউন্ডের বা নন আইটি ব্যাকগ্রাউন্ড তারা কি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে পারবেন কিনা? বিগ টেক এ যেই বিগ টেক গুলো আছে সেগুলোতে আসলে কিভাবে আসলে প্রিপারেশন নিবে এই রিলেটেড জবের জন্য এবং সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু মিথ এবং ফ্যাক্ট রিলেটেড আমরা ডিসকাশন করব আরকি। তো আজকের সেশনে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন গেস্ট হিসেবে খুবই স্পেশাল একজন মানুষ যিনি হচ্ছে বর্তমানে Amazon-এর সিনিয়র সিকিউরিটি আ টিপিএম অর্থাৎ যথাসম্ভব হচ্ছে গিয়ে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার এরকম টাইপের একটা পজিশনে কাজ করতেছেন এবং এর আগে হচ্ছে Microsoft এ সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার ছিলেন এবং IBM এ প্রিন্সিপাল সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন। আমরা একজন খুবই ১৪ বছর ধরে এই ফিল্ডে কাজ করা একজন স্পেশালিস্ট মানুষের সাথে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। সো আশা করি আপনারা সবাই আপনাদের কোয়েশ্চেন গুলো অবশ্যই করবেন আমাদের এই স্পেশাল গেস্টের কাছে থেকে। তো আমি আর কথা না বাড়িয়ে হচ্ছে আমি আমাদের গেস্টের কাছে চলে যাই মাহমুদ ভাইয়ের কাছে। মাহমুদ ভাই আপনার সম্পর্কে ছোট্ট একটু করে বলেন। তারপর হচ্ছে আমরা সেশনটা আস্তে, আস্তে শুরু করব ইনশাআল্লাহ। থ্যাংকস ফর দ্য অপরচুনিটি। আ আ জেনারেলি এই ধরনের সেশনে তেমন একটা আসা হয় না। কিন্তু আ ঝংকার ভাই হি ইস রিয়েলি স্পেশাল। তো যখন একটা অপরচুনিটি পাই তখন বলি যে হোয়াই নট? প্লাস আমরা কাজ করতে গিয়ে অনেক সময় দেখি যে আ আমরা যখন হায়ার করতে চাই, আ আমি প্রচুর মানে হায়ারিং করি স্পেশালি AWS টিমগুলোতে। তো বাংলাদেশী ক্যান্ডিডেট খুব কম পাই। মানে একদম নাই বললেই চলে। তো খুব মানে ইচ্ছে হয় যে বাংলাদেশী ক্যান্ডিডেট এরা আসুক, এরা Amazon এ আসুক বা যখন বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, হায়ারিং এ ছিলাম। তো ওরা আসুক। তো এই যে একটা গ্যাপ হয়তো মনে হয় যে আমি প্রচুর পটেনশিয়াল দেখি, স্কিল দেখি, এদের কাজ করার আগ্রহ দেখি। কিন্তু যেটা মিস করি সেটা হলো হয়তো এদের ডিরেকশনটা ক্লিয়ার না বা মার্কেটে অনেক মিস ইনফরমেশন থাকে বা অনেক সময় গাইডেন্সটা থাকে না। তো উম সেটা আসলে ফিল আপ করার জন্যই আসলে মানে আমার এখানে জয়েন করা। আর আমার সম্বন্ধে যদি বলি, আ আমি হলো বুয়েট কম্পিউটার সায়েন্স ০২ ব্যাচ। আ তো বুয়েট শেষ করে তখনকার টাইমে টেলিকমিউনিকেশন ছিল আ হট কেক। সো গ্রামীণ ফোনে জয়েন করি। গ্রামীণ ফোনের কোর নেটওয়ার্কিং এ ছিলাম। সেখানে ২.৫ বছর কাজ করার পরে হঠাৎ একদিন মনে হলো একটু বাইরে এক্সপ্লোর করে আসি। নাথিং প্ল্যান্ড। তো রাত জেগে, জেগে আম তখনকার টাইমে জিআরই ছিল, আ আইএলটিএস ছিল। সেগুলো দিয়ে ২-২.৫ মাসের মধ্যে সব পরীক্ষা দিয়ে এপ্লাই করি। তো ২০১০ এ ইউএসএ তে আসা, পিএইচডি প্রোগ্রামে আসি। ইনিশিয়ালি প্ল্যান ছিল রোবোটিক্স এ কাজ করব। তখনকার টাইমে রোবোটিক্স এখনকার টাইমেও আছে। আ তো কিন্তু দেখা গেল যে একজন প্রফেসরের সাথে কাজ করতে গিয়ে সে আমাকে সাইবার সিকিউরিটি সম্বন্ধে খুব ইন্টারেস্ট দেখালো। তার সাথে কাজ করা আরম্ভ করলাম। সে ছিল তখনকার টাইমে Google থেকে আসা একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। একাডেমিয়াতে জয়েন করে। তো আমি কাইন্ড অফ লাইক খুব ব্রিফলি আমার জার্নিটা শেয়ার করতেছি। তো তখন তার সাথে কাজ করা আরম্ভ করলাম রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে। এবং আ তার স্টাইলটা ছিল যে সে একটা ডিভাইস দিয়ে বলত, "ক্যান ইউ ক্র্যাক ইট? ক্যান ইউ হ্যাক ইট?"
এবং সে কখন ল্যাবে আসতেছি, কখন ল্যাবে যাচ্ছি কোন কিছু নিয়ে কেয়ার করত না। সে জাস্ট দেখতো যে আম I am delivering things, delivering my research, putting my output. তো তখনকার টাইমে আ ইনিশিয়ালি আমি আ Fitbit Forerunner ডিভাইস যেটা হলো হেলথ ট্র্যাকিং ডিভাইস। সেই টাইমে ইউএসএ তে 6 মিলিয়ন ইউজার ছিল। সেটা হ্যাক করলাম। 72 আওয়ার্স, ইট টুক 72 আওয়ার্স অ্যান্ড I didn't sleep. So 72 hours without sleep, it was kind of crazy. অথবা হয়তো ০.৫ ঘন্টার জন্য ঘুমায়ে গেছিলাম মনে নাই। তো সেটা আমার ফার্স্ট হ্যাকিং একটা ইনসিডেন্ট ছিল। দেন Garmin এর ডিভাইস সেটা হ্যাক করলাম। আ বাট সিকিউরিটি রিসার্চ ইস নট অ্যাবাউট হ্যাকিং অনলি। ইটস অ্যাবাউট এট ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট। দেন আ বাংলাতে বলি তখন মানে সেই প্রবলেম গুলো সলভ করা এবং শেষে সেই প্রবলেমটার সলিউশন প্রপোজ করা এবং সেই সলিউশনটা হইতে হবে ফিজিবল, যেটা প্র্যাকটিক্যাল এবং হলো এফিসিয়েন্ট অ্যান্ড থার্ড থিং যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হলো আ মার্কেটের যেই এক্সিস্টিং প্রোডাক্ট গুলো আছে সেটার সাথে কম্পিটিটিভ। তো এরকম আ অনেকগুলো রিসার্চ এর কাজ করি। আমার এই কাজগুলো ইউরোপ, ইউএস, নর্থ আমেরিকা বিভিন্ন জায়গায় পাবলিশ হয় এবং নিউজে আসে। তো তখন আমি রিয়ালি ইনটু সাইবার সিকিউরিটি। আ তারপরে পিএইচডি শেষ করি। পিএইচডি শেষ করে পিএইচডি অবস্থাতে কয়েকটা মিড লেভেল কোম্পানিতে ইন্টার্নশিপ করি। আ দেন আইবিএম এ জয়েন করি। আইবিএম এ ছিলাম প্রায় ৫ বছর। IBM এ IBM ওয়াটসন যেটা হলো ফার্স্ট কগনিটিভ কম্পিউটিং আ সেটার কাইন্ড অফ জনক টাইপের। IBM এ আমি মেইনলি আ আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাউড সিকিউরিটি নিয়ে কাজ করতাম। আ আমার কাজের জন্য আমি IBM এর ওয়াল অফ ফেমে আমার প্লেস হইছিল। যেটার কারণে IBM এর বিভিন্ন বিল্ডিং এ আমার স্টিল ছবি আছে। আ এরপরে ভাবলাম যে এগেইন লাইফ এর অনেক কিছু নিছি যেটা খুব বেশি ওয়েল প্ল্যান্ড না। মনে হইছে যে ওকে আই এম গেটিং বোরড। সো আমি তখন ভাবলাম যে কোম্পানি চেঞ্জ করি। মাইক্রোসফট এ জয়েন করলাম ২০২১ এর দিকে। আ তারপরে সেখানে ১ বছর কাজ করতে, করতে ভাবলাম যে আমি যেহেতু ক্লাউড এ কাজ করি, আ why not টার্গেট দ্যা নাম্বার 1? সো AWS, Amazon এর AWS। তো তখন ইন্টারভিউ দেই। তখন আমার ২ টা অপশন ছিল Meta অ্যান্ড AWS। বাট সেই টাইমে Meta অনেক লে অফ করতেছিল। সো আমি ভাবলাম যে এখন জয়েন করলে লে অফ এর একটা চান্স আছে। কারণ অনেক সময় কোম্পানি যখন একটা লে অফ ডিসিশন নেয়, they don't care about what kind of genius you are. Oftentimes it's just a decisions, company decisions they take. So AWS এ জয়েন করলাম। I am happy. AWS এ অলমোস্ট ৪ বছর হয়ে যাইতেছে। AWS এর সিকিউরিটির অপারেশন সেন্টার যেটা SOC, আ সেটাতে মেইনলি কাজ করি। আ কিন্তু এখানে যেটা হয় যে আ মানে এটার মেইন কাজটা হচ্ছে যে যেকোনো ধরনের সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট আ অথবা আ রিস্ক, অ্যাটাক এনিথিং যেটা ফার্স্ট লেভেল হলো আমরা। তো ফার্স্ট লেভেলে মেইনলি জুনিয়র ইঞ্জিনিয়াররা কাজ করে। দেন সিনিয়র ইঞ্জিনিয়ারদের কাছে আসে। আ অ্যান্ড দেন আমরা ডাইরেক্টলি ভিপি এবং ডিরেক্টর এদেরকে রিপোর্ট করি। তো এটাই হলো আমার কাইন্ড অফ সাইবার সিকিউরিটি জার্নি সিন্স 2010 টু 2026। হুম, প্রায় ১৬ বছরের বেশি সময় ধরে ১৫ বছরের বেশি সময় ধরে। তো আ ভাইয়া আপনার তো এই জার্নিটা খুব ইন্সপায়ারিং এবং হচ্ছে IBM এর ওই একটা চমৎকার অ্যাওয়ার্ডের নিয়ে ইয়ে করছেন আরকি, অবশ্যই অ্যাচিভ করছেন। তো এই জিনিসপত্রগুলো করতে গিয়ে আ যদি ধরেন আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যারা আছে, যারা হচ্ছে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গড়তে চায়, তাদের হচ্ছে হলো একটা গাইডলাইন দরকার হয়। যে আসলে হুম, আমরা হুম। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হইতে চাই বা কাজ করতে চাই। কিন্তু তাদের মধ্যে একটা ভয় বা একটা কথা থাকে যে সাইবার সিকিউরিটি করতে হলে কি প্রোগ্রামিং অনেক ভালো জানা লাগবে? ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কি খুব ভালো জানা লাগবে? আমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি অনেক বেশি করতে হবে? এই রিলেটেড একটা কমন তাদের একটা কিউরিওসিটি থাকে আরকি। তো ভাই মানে এখন আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ভাইয়া এই সাইবার সিকিউরিটিতে যদি ক্যারিয়ার করতে চায় তাহলে আসলে তার প্রোগ্রামিং কেমন জানা দরকার? কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এ তাদের কেমন ফোকাস হওয়া দরকার? এবং সে যদি একজন আ আ ভার্সিটি থেকে মনে করেন ভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে আরকি। সে যদি এই ক্যারিয়ার করতে চায় সেদিকে, তাহলে তার আসলে রোড ম্যাপটা কেমন হওয়া উচিত?
হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আ সো আমি যখন ভাবি যে আমি যদি নিজেকে একজন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আমি ব্যাচেলর করতেছি এবং আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে জয়েন করতে চাই বা আমি 4th ইয়ারে আছি। আমি সেখান থেকে যেতে চাই। আ একটা হলো আমি আমার ক্যারিয়ারটা গড়তে চাই বাংলাদেশে। আরেকটা হলো আমি ক্যারিয়ারটা গড়তে চাই বাংলাদেশের বাইরে। সো ২ টার জন্য ইনিশিয়াল প্ল্যানটা হয়তো সেম। তারপরে একটু ডিফার করবে সেটা আমি বলব। সো ফার্স্ট থিং ফার্স্ট ইস আ ১ম এ আমাদের যেটা ভাবতে হবে সেটা হলো আমার কম্পিউটার, অপারেটিং সিস্টেম আ এই ধরনের নলেজটা কতটুকু? নেটওয়ার্ক এই ৩ টা জিনিস। সো আমি যদি এভাবে ভাবি যে আমার একদমই কোনো এক্সপেরিয়েন্স নাই। আমি 0 ইয়ার এক্সপেরিয়েন্স। দেন আমি ১ম এ যেটা ভাববো সেটা হলো আমার আইটি সম্বন্ধে নলেজ কতটুকু? একটা সিস্টেম কিভাবে কাজ করে, একটা কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারের বিভিন্ন মডিউল গুলো কিভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, মেমোরি কিভাবে কাজ করে, এই যে আইডিয়াটা এবং সেকেন্ডলি যেটা সেটা আমি বলব যে আ কম্পিউটার সিকিউরিটিতে বা সাইবার সিকিউরিটিতে লিনাক্স টা খুব ইম্পোর্টেন্ট। সো আমরা অনেকে উইন্ডোজ বেসড কাজগুলো করি। দেখা যায় একটা উইন্ডোজ সিস্টেম, একটা কম্পিউটার বা এগুলোতে আমরা কাজ করতেছি। তো লিনাক্সটা এই কারণে ইম্পোর্টেন্ট কারণ যত বড় ধরনের অ্যাটাক গুলো প্ল্যান করা হয় বা একটা অ্যাটাক এক্সিকিউট করা, অ্যাটাকের ফাউন্ডেশনটা আন্ডারস্ট্যান্ড করা বা দেখা যায় যে পেনিট্রেশন টেস্টিং যেটাতে দেখা যায় যে যেকোনো একটা ভালনারেবিলিটি বলতে একটা ইস্যু সেটাকে এক্সপ্লয়েট করা। এই জিনিসগুলো মেইনলি লিনাক্স বেসড সিস্টেমে করাটা রিলেটিভলি ইজি আর বেসড অন কমান্ডস। সো আমি ডাইরেক্টলি কমান্ড দিচ্ছি। সো একটু রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইনিশিয়ালি উইন্ডোজ ভার্সাস লিনাক্স সিস্টেমের মধ্যে পার্থক্য। আর যেটা হলো যে ওভারঅল মানে নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, নেটওয়ার্কের ডেটা কিভাবে পাস হয় এই আইডিয়াটা নিয়া। তো তারপরে যেটা হবে আমার যদি এই আইডিয়াটা হয়, দেন আমার ইনিশিয়াল পজিশন গুলো কি হবে? দেখা যাবে যে মানে আমি খুব সিম্পল ভাবে বলতেছি আ আইটি টেকনিশিয়ান অর ডেস্কটপ টেকনিশিয়ান অর আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার এই টাইপের কিছু রোল। তো এটার ক্ষেত্রে প্রোগ্রামিংটা লাগবে না। এটার ক্ষেত্রে মেইনলি লাগবে লিনাক্স এ কমান্ড দেয়া। বিভিন্ন ধরনের কমান্ড যেমন সিপি, কপি বা আমি যখন একটা মুভ করতেছি একটা ফাইল এমভি বা এই টাইপের এই ধরনের খুব সিম্পল কমান্ড গুলো যেগুলো আরকি নিত্যদিনের কাজে ইউস হয়। তারপর সেখানে যদি আমি ১ বছর কাজ করলাম বা ৬ মাস কাজ করলাম, তাহলে যেটা হয় মনে রাখতে হবে যে সাইবার সিকিউরিটি ক্যারিয়ারটা গড়তে হলে আমার ৩ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। একটা হলো নলেজ। সো আমি কিন্তু নলেজটা গ্যাদার করতেছি। সো নলেজটা গ্যাদার করতে হলে আমার কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার থাকতে হবে। যে যেমন আমার নিজেকে কোয়েশ্চেন করতে হবে। আমি যখন একটা সিস্টেমে ঢুকি, সেখানে অথেন্টিকেশন টা কিভাবে কাজ করে? অথেন্টিকেশন টা আমি ওকে সে আইডেন্টিফাই করল যে আমি মাহমুদ। তো তারপরে অথরাইজেশন যে আমার কোন জিনিসটা আমি অ্যাক্সেস করতে পারবো, কোনটা না। অ্যাডমিনিস্ট্রেটর এর একটা অ্যাক্সেস থাকে, জেনারেল ইউজার এর একটা অ্যাক্সেস থাকে। একটা সাপোর্ট ইঞ্জিনিয়ার এর আরেকটা অ্যাক্সেস থাকে। সো আমি যখন কোয়েশ্চেন করব যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, তাহলে আমি কি করব? আমি হয়তো একটা জিনিসটা শেখার চেষ্টা করব। Google এ যেয়ে হোক, কাউকে কোয়েশ্চেন করে হোক, জেনে হোক। সো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করাটা খুব ইম্পোর্টেন্ট। এটা হলো ফার্স্ট নলেজ। সেকেন্ড হলো সার্টিফিকেশন। সো সার্টিফিকেশন হলো স্পেশালি বাইরের দেশগুলোতে। অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা রিক্রুটার একটা ক্যান্ডিডেটকে চুজই করবে ইনিশিয়ালি তার এই সার্টিফিকেট গুলো এই জব পজিশনে আছে কিনা। যদি সার্টিফিকেট গুলো তার না থাকে, তাকে হয়তো কখনো কলই করবে না। এরকম হয়। মানে অনেক ক্ষেত্রে হয় 70% ক্ষেত্রে এরকম হয়। কারণ আ আমাদের কাছে যখন আসে হায়ারিং ম্যানেজার বা ইঞ্জিনিয়ারদের কাছে, তার আগে রিক্রুটাররা চেক করে বিভিন্ন কিওয়ার্ড বেস করে। সো সার্টিফিকেট গুলো ইম্পোর্টেন্ট। তো ইনিশিয়ালি যখন আমি বলব, সেটা সার্টিফিকেট আর 3rd হলো ট্রেনিং বা স্কিল সেটটাকে ডেভেলপ করা। যেটা হলো যখন আমি একটা রিয়াল লাইফ প্রজেক্ট নিবো বা একটা কোম্পানিতে কাজ করতেছি, সেগুলোকে ইউস করা। যে আমি আমার নলেজটাকে আমি ইউস করতে পারতেছি কিনা। অনেক রিয়াল লাইফ প্রজেক্ট আছে। যে রিয়াল লাইফ প্রজেক্ট বলতে ইন্টারনেটে বিভিন্ন ডেটা সেট পাওয়া যায়, যেগুলোকে আমি ইউস করতে পারি। বা অনেক সময় বিভিন্ন ল্যাব পাওয়া যায়। ল্যাব এনভায়রনমেন্ট বা স্যান্ডবক্স যেটাকে আমরা বলি। তো সেখানে গিয়ে আমি
মানে এক্সিকিউট করতে পারি যে আমি এই ধরনের অ্যাটাকটা একটু করতে পারতেছি কিনা, আমার এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এই সলিউশনটা কাজ করতেছে কিনা। সো 0 ইয়ার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ২ টা আমি সাজেস্ট করব। একটা হলো CompTIA A+ অ্যান্ড CompTIA Network Plus। এই ২ টা সার্টিফিকেট ইনিশিয়াল নলেজটা দিবে, যেটা আমি বললাম যে কম্পিউটার রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড এই জিনিসগুলো কিভাবে কাজ করে। ইট উইল নট বি হার্ড। এই ২ টা সার্টিফিকেট থাকলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, নলেজটা হবে। আমি একটা ইনিশিয়াল জব পজিশনে ঢুকতে পারব। বাট আই এম স্টিল নট ইনটু সাইবার সিকিউরিটি। দিস ইস জাস্ট গেটিং ইনটু আইটি পজিশন। এর নেক্সট লেভেলটা যেটা হবে সেটা হলো জুনিয়র সিকিউরিটি অ্যানালিস্ট, SOC সিকিউরিটি অপারেশন সেন্টার লেভেল 1 অ্যানালিস্ট অর সাইবার সিকিউরিটি টেকনিশিয়ান। সো এই জব পজিশনে 1 to 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স লাগবে। জেনারেলি বা এনিথিং লাইক অ্যারাউন্ড 1 ইয়ার্স। সো এটার ক্ষেত্রে আমার আমি সার্টিফিকেট দিয়ে যদি শুরু করি, তাহলে যেটা হবে CompTIA সিকিউরিটি প্লাস। এটা স্পেসিফিক টু সাইবার সিকিউরিটি। আরেকটা সার্টিফিকেট আমি খুবই রিকমেন্ড করব এবং এটাতে আমি প্রচুর যারা গ্র্যাজুয়েট মানে সার্টিফিকেটটা অ্যাচিভ করছে তাদেরকে আমি দেখি যে তাদের কনসেপ্ট খুব সলিড আ জুনিয়র লেভেলে। সেটা হলো Google সাইবার সিকিউরিটি সার্টিফিকেট। এটা ফ্রি, একদম ফ্রি। Coursera তে পাওয়া যায় এবং এটাতে ল্যাব এনভায়রনমেন্ট এ টেস্টিং এবং কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার করে এক্সপ্লেইন করে সেটার মধ্য দিয়ে যেতে হয় এবং এটা কমপ্লিট করলে আমার কাছে মনে হয় আ মানে কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার হবে। ভেরি গুড সার্টিফিকেট টু হ্যাভ ইন ইউর রিজিউমি। এটার পাশাপাশি আরেকটা আছে যেটা মাইক্রোসফটের সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট একটা সার্টিফিকেট আছে। বাট মাইক্রোসফটের সার্টিফিকেট গুলো মোস্ট প্রবাবলি ফ্রি না। আমি সিউর আমাকে দেখতে হবে একটু। বাট এটাও খুব ভালো একটা সার্টিফিকেট। বাট I highly recommend Google Cyber Security Certificate। এই লেভেলে এসে যে নলেজ গুলো থাকতে হবে সেটা হলো ওএস অপারেটিং সিস্টেমের ৭ টা লেয়ার আছে, 7 লেয়ার্স। প্রত্যেকটা লেয়ারে ডেটা কিভাবে ট্রান্সফার হয়, আ Linux এর কমান্ড বেস টুল গুলো, আ এবং ব্যাশ, ব্যাশ হলো কমান্ডের পাশাপাশি একটু স্ক্রিপ্টিং মেইনলি লিনাক্স সিস্টেমে একটু যদি জানা থাকে, একদম বেসিক ফাউন্ডেশন। সাইবার সিকিউরিটি তো ওভারঅল একজন যদি প্রিন্সিপাল লেভেলেও যায় এবং ইনিশিয়াল জুনিয়র লেভেল থেকে একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে জানতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি স্ট্রংলি রিকমেন্ড পাইথন বিকজ পাইথন ইস ইজি। আমাদের হয়তো কম্পিউটার সায়েন্স এর পার্ট হিসাবে ওভার দ্যা 15 ইয়ার্স আমি ১৭ থেকে ১৮ টা ল্যাঙ্গুয়েজে কাজ করছি। কিন্তু এই 18 ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন ইস দ্যা ইজিয়েস্ট ওয়ান। এনিবডি ক্যান গ্রাস্প হোয়াটএভার ফিল্ড দেয়ার ইস। সো একটা যদি এবং পাইথনের একটা বড় সুবিধা যেটা, সেটা হলো অনেক সময় দেখা যায় যে যেমন জাভাকে আমরা বলি হেভিওয়েট ল্যাঙ্গুয়েজ। অনেক ফিল্ডে অনেক জায়গায় ইউস হয় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে জাভার একটা বড় ইয়ে থাকে। কিন্তু পাইথনের ক্ষেত্রে হয় কি খুব ইন্টারপ্রেটর ল্যাঙ্গুয়েজটা খুব ইজি। ইনস্টল করতে প্রবলেম নেই। খুব সহজে আ লাইব্রেরি গুলো কল করা যায় এবং পাইথন খুব ইজিলি উইন্ডোজ এবং লিনাক্স বোথ সিস্টেমে কাজ করে খুব সহজে। সো মেইনলি হলো compatibility, integration and easy to আ লাইক কোড। এই ৩ টা মেইন রিজন আমি পাইথনকে রিকমেন্ড করি। সো যদি একজনের পাইথনের নলেজটা থাকে, তাহলে সে প্রিন্সিপাল লেভেলও বিগ টেকে যেতে তার ওই একটা ল্যাঙ্গুয়েজই লাগবে। মানে সাইবার সিকিউরিটি ফিল্ডে। আমি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে বলতেছি না। আর যেটা হলো বিগ টেক গুলোতে যেটা হয়, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমরা যখন ইন্টারভিউ নিই, তখন আমরা বলি না যে, "তুমি C++ এ করো, তুমি Python এ করো।" Whatever language the candidate chooses is totally fine। যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা বিলিভ করি আমরা তো ওয়েল ট্রেইনড ইন্টারভিউ নিতে। আমরা বিলিভ করি একজন যদি একটা ল্যাঙ্গুয়েজে ভালো থাকে, তাহলে তার আরেকটা ল্যাঙ্গুয়েজে অ্যাডাপ্ট করতে টাইম লাগবে না। যদি ইন কেস নিডেড। কিন্তু জেনারেলি একটা ল্যাঙ্গুয়েজে খুব ভালো হওয়া প্রয়োজন। সো এই যে আমি লেভেলে আছি, এখন যেটা আছি যে জুনিয়র পজিশনে সিকিউরিটি অ্যানালিস্ট বা লেভেল 1 এটার ক্ষেত্রে আমার একটু কোডিং লাগবে।
একটু কোডিং বলতে ছোট, ছোট স্ক্রিপ্ট। ফুল ব্লোন সফটওয়্যার মডিউল না, সফটওয়্যার টুল না। ছোট, ছোট স্ক্রিপ্ট যেটা আমি ক্রিয়েট করতে পারি। দেখা যাচ্ছে যে আ একটা ডেটা অ্যানালিস্ট বা একটা ওই ধরনের পজিশন গুলোতে একটা অনেকগুলো ম্যাসিভ ডেটা আসলো। একটা অ্যাটাক হইছে, অনেক ডেটা আসছে। সেই ডেটার আমি স্পেসিফিক ফিড গুলো বা অ্যাট্রিবিউট গুলো এক্সট্রাক্ট করতেছি, রিট্রিভ করতেছি। করে সেটাকে আমি একটা চেকার বা একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতেছি। স্ক্যান করার পর একটা আউটপুট আসতেছে। সেই আউটপুটটাকে সে একটা টুলের মধ্যে পাঠাচ্ছে। এই ধরনের ছোটখাটো যে কমান্ড গুলো বা কাজগুলো স্ক্রিপ্টিং এর মাধ্যমে করা সেই নলেজটা যদি আমি পাইথন এর মাধ্যমে করতে পারি, আর একটু ব্যাশ এর নলেজ গুলো থাকে তাহলে দ্যাটস মোর দ্যান এনাফ। আর ইন দ্য মিন টাইম এ আপনারা যদি Comtech সিকিউরিটি প্লাস অথবা Google সাইবার সিকিউরিটি সার্টিফিকেটটা করেন, এটা বাংলাদেশের বেশিরভাগ জবগুলোর জন্য মোটামুটি এনাফ। মানে ইনিশিয়াল পজিশন গুলোতে, এন্ট্রি পজিশন গুলোতে। এরপরে যখন আমার ২ থেকে ৩ বছর এক্সপেরিয়েন্স হয়ে যাবে, আ একটু বলি, আমি কিন্তু আ কমেন্ট গুলো হয়তো চেক করতেছি না। আমাকে যদি আমি স্টপ আমি করতে হয় আমি বইলেন, হ্যাঁ? আমি সমস্যা জাস্ট নেই আমি ভাই। একটা আপনি বলে বলতে বলতেছি থাকেন। আরকি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। সো এই জায়গাতে এসে যখন আমার ২ বছর এক্সপেরিয়েন্সটা হবে, তখন আমাকে একটা চিন্তা-ভাবনা করতে হবে। সাইবার সিকিউরিটিতে ৩ টা মেইন টিম থাকে। একটা ব্লু টিম, রেড টিম আর পার্পল টিম। সো মাইন্ডসেটটা ভাবতে হবে যে আমি কোনটাতে মানে আমি আমার ক্যারিয়ারটা গড়তে চাই বা কোন সাইডে আমি যেতে চাই। ৩ টা টিম সম্বন্ধে একটু বলি। ব্লু টিম হলো যেটা ডিফেন্সিভ টিম। সো যেটার মানে হলো যে অ্যাটাকাররা যখন অ্যাটাক করবে, আমরা হলো ডিফেন্ড করব নেটওয়ার্কটাকে বা কোম্পানিটাকে বা টিমটাকে বা সিস্টেমটাকে, প্রসেসটাকে, রাইট? সো ব্লু টিম হলো মেইনলি যারা সিকিউরিটি অপারেশন সেন্টারে আছে। যেমন আমি ব্লু টিম। তার মানে হলো যখন অ্যাটাক হয়, আমরা তখন সেই অ্যাটাক গুলোকে ডিফেন্ড করি। সো ডিফেন্ড করে আমাদের কিন্তু এটা হলো অনেকটা চোর পুলিশের মতো। যে আমি চোর, আমাকে কিন্তু জানতে হবে পুলিশের মাইন্ডসেট বা আমি পুলিশ, সো আমাকে জানতে হবে চোরের মাইন্ডসেট। সো তার মানে এটা না যে আমি ব্লু টিম, রেড টিম কি করে আমি জানি না। আমাকে কিন্তু রেড টিমের মধ্য দিয়ে আসতে হয়। আমি কিন্তু ওই যে বললাম যে এথিক্যাল হ্যাকিং যেটা আমি এটা করে আসছি। তার মানে হলো আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি, আমি অ্যাটাক করছি, আমি আবার সলিউশন প্রপোজ করছি। সো তার মানে হলো আমাকে রেড টিমের আইডিয়াটা থাকতে হবে। কিন্তু আমি মানে রেড টিম মানে অ্যাক্টিভ রেড টিম না। তার মানে হলো আমি রেড টিমের আন্ডারে যেটা পড়ে পেনিট্রেশন টেস্টিং ইঞ্জিনিয়ার বা দেখা যাইতেছে যে অফেন্সিভ সিকিউরিটি টেস্টার বা বাগ বাউন্টি প্রোগ্রামের একজন রিসার্চার। এরা হলো রেড টিমের আন্ডারে। তার মানে হলো এরা অ্যাক্টিভ এক্সপ্লয়েট করে। সো এটার ক্ষেত্রে খুবই টেকনিক্যাল। টেকনিক্যাল মানে হলো যে আমার দেখা যায় যে আমি Kali Linux একটা সিস্টেম আছে অপারেটিং সিস্টেম। সাইবার সিকিউরিটিতে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। সেটাতে যাওয়া, সেটার মধ্যে অনেক ধরনের টুল থাকে। এগুলো হয়তো ইনিশিয়াল যারা তারা বুঝবে না, বুঝার এখন টাইমও হয় নাই। বাস আমি জাস্ট বলে যাই। Nmap আছে, আ তারপরে হলো জন দ্য রিপার এবং বিভিন্ন ধরনের টুল থাকে। হাইড্রা পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য, মেটাস্প্লয়েট এই ধরনের বিভিন্ন টুল থাকে। তো যারা রেড টিমে এই সাইডে আগ্রহ যে না আমি হ্যাকার হবো বা আমি এথিক্যাল হ্যাকার হবো। এথিক্যাল বলতেছি হ্যাকিং জিনিসটা তো আসলে মানে অ্যালাউড না। এথিক্যাল হ্যাকিং যেটা সেটা হলো অ্যালাউড। সো এটা মানে হইলো যে আমার পারমিশন আছে বা আমি যে কোম্পানিতে করতেছি ওদের বাগ বাউন্টি প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতেছি এই ব্যাপারটা। সো এটা হলে আমার সাইবার সিকিউরিটি লাইন ডিফারেন্ট। আমার সার্টিফিকেট ডিফারেন্ট। আর আমি যদি ব্লু টিমের মেম্বার হই যেটাতে জেনারেলি বেশি জব, হ্যাঁ? বাট এটাতেই হলো বেশি জব পজিশন ওপেন থাকে। সেগুলো হলো ওই যে বললাম যে আ ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার। তার মানে হলো কোন একটা ইনসিডেন্ট হইছে, সে সেটা হ্যান্ডেল করতেছে, প্রসেস করতেছে এবং সে অনুযায়ী কাজ করতেছে। বা ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট বা ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি অপারেশন সেন্টার অ্যানালিস্ট বা আ এই ধরনের সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার 1, 2, 3 এই টাইপের। এরা সব হলো ব্লু টিমের আন্ডারে পড়ে। সো ব্লু টিমের ক্ষেত্রে যেটা আমি রিকমেন্ড করব অ্যাগেইন CompTIA সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। এটাকে বলে CYSA প্লাস। এটা খুব ভালো একটা সার্টিফিকেট। আর এটার ক্ষেত্রে ওই যে বললাম যে কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার থাকতে হবে। আ সার্টিফিকেট আমার ১০ টা কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার না। আমি যখনই ইন্টারভিউ নিতে যাব বা আমার মতো যারা ইন্টারভিউ নিতে যাবে, আমরা এমনভাবে ট্রেন্ড থাকি আমরা ধরে ফেলব যে হি ইস টোটালি বেসড অন সার্টিফিকেটস। নলেজটা ওভাবে ক্লিয়ার না।
সো আর আমরা যেভাবে ইন্টারভিউ করি কারণ যে বললাম চোর পুলিশের মতো আপনারা যেহেতু ক্যান্ডিডেট আপনাদেরকে বুঝতে হবে একটা ইন্টারভিউয়ার কিভাবে থিংক করে। আবার আমি যখন একজন ইন্টারভিউয়ার আমাকে ভাবতে হবে একটা ক্যান্ডিডেট আমি একটা ক্যান্ডিডেটের সাথে আরেকটা ক্যান্ডিডেট ভালো একটা ক্যান্ডিডেট কিভাবে আইডেন্টিফাই করব যে কে বেটার। সো আমরা যেটা করি ইনিশিয়ালি একটা ছোট কোয়েশ্চেন করব যেটা খুব ইজি। তারপরে আস্তে, আস্তে ডিপে যেতে থাকবো। হ্যাঁ? তো আমরা যদি জিজ্ঞেস করি যে হাউ ডু ইউ বাংলাতে বলি মানে হাউ ডু ইউ অথেন্টিকেট ইনটু a সিস্টেম? সো তুমি কিভাবে একটা ওয়েবসাইটে অথেন্টিকেট করো? সে আমাকে বলল। তারপরে আমি বললাম, "আচ্ছা এখানে অথরাইজেশন এর ক্ষেত্রে পলিসি গুলো কি হবে?" সে বলল। বলার পর তারপরে আমি বললাম যে, "এটা যদি একটা ওয়েবসাইট না হয়ে একটা জেনারেটর সিস্টেম হয়, সেখানে কি রিস্ক থাকতে পারে? কি জিনিস আমাকে মেইনটেইন করতে হবে?" আচ্ছা সে আমাকে বলল। তারপর আমি বললাম যদি সেটা একটা কমপ্লিটলি আ এয়ার টাইট নেটওয়ার্ক হয়। এয়ার টাইট নেটওয়ার্ক মানে হলো যেখানে ইন্টারনেট হয়তো অ্যাক্সেসিবল না বা খুবই সেনসিটিভ সিস্টেম। তো এটার ক্ষেত্রে আমার পলিসি কিভাবে চেঞ্জ হবে? সো আমরা যেটা করব ইটস টোটালি ফাইন যে একটা জায়গায় গিয়ে আমিও আটকে যাবো, রাইট? কিন্তু ব্যাপারটা হইতেছে আমার যাতে ওই পর্যন্ত কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। তাহলে আমি বুঝতে পারবো যে ওর রাইট লেভেলটা কি। সো আমি যদি ব্যাক টু দ্যা পয়েন্ট যেটাতে আমি আসছিলাম হুম, তো ব্লু টিমের ক্ষেত্রে কমটিয়ার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই সার্টিফিকেটটা, আরেকটা আছে জিআক এর সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডলার সার্টিফিকেশন। এই ২ টা খুব ভালো। আর যদি আমি রেড টিমের সাইডে যেতে চাই তাহলে হইলো সিইএইচ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। সিইএইচ হাইলি রিকমেন্ডেড অল ওভার দ্যা ওয়ার্লড। I will even will highly appreciate ওকে তোমার CH সার্টিফিকেশন আছে। এটা মানে হলো রিয়েল সিস্টেমে ল্যাব এনভায়রনমেন্ট এ বিভিন্ন ধরনের আ প্রবলেম গুলো সে সলভ করছে, অ্যাটাক সিনারিও গুলো সিমুলেট করছে, সলিউশন আনছে এবং তারপরে CH পাস করতে হলে একটা ৩-৪ ঘন্টার এনভায়রনমেন্ট এ বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হয়। আর পার্পল টিম যেটা ৩ নাম্বার টিম সেটাও অনেকে থাকে। পার্পল টিমটা হলো মেইনলি আ এই ২ টা টিমের মধ্যে ব্রিজ কাইন্ড অফ একটা যে আ একটু রেড টিমের কাজ করে, একটু ব্লু টিমের কাজ করে বা দুজনের মাঝখানে ব্রিজিং দ্যা অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। তো এই ক্ষেত্রে যখন হয় তো এগুলো মেইনলি হলো জিআরসি। জিআরসি বলতে গভর্নেন্স, রিস্ক, কমপ্লায়েন্স। সো এই পর্যায়ে এসে মানুষজন নরমালি জিআরসি টিমগুলোতে থাকে। যেমন রিস্ক অ্যানালিস্ট। সে তখন দেখে যে এই সিস্টেমের মধ্যে এই ধরনের আ মানে প্রসেস গুলো এস্টাবলিশড। সাপোজ ইনসিডেন্ট রেসপন্স এর জন্য এই ফ্রেমওয়ার্ক এ এই জিনিসগুলো এস্টাবলিশড। এটা ঠিকভাবে কমপ্লায়েন্ট কিনা। বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স পাস করতে হয় কোম্পানিগুলোকে প্রতি বছর। তো যেমন নিস্ট, ফেডরাম, ইউএস গভর্নমেন্ট এর ইয়ে হলে এই টাইপের। বা সক এই টাইপের। তো এগুলো সে ইয়ে কিনা। তো তখন সে যেটা কাজ করে মাঝখানে থাকে ২ টা টিমের সাথে কোঅর্ডিনেট করে এবং আন্ডারস্ট্যান্ড করে। মিড লেভেলে এসে আমি যদি একটা সার্টিফিকেশন বলি অ্যাবাভ অল মিড লেভেলে সেটা হলো সিআইএসএসপি। মানে এটা খুবই ইম্পোর্টেন্ট একটা সার্টিফিকেশন। এটা আমি খুবই হাইলি রিকমেন্ড করব মিড লেভেলে। আর এরপরে সিনিয়র লেভেলে আমার কাছে মনে হয় না খুব বেশি গাইডেন্স এর প্রয়োজন। তার কারণ এই রাইট। লেভেলে আসলে হি অর শি অলরেডি নোস হোয়াট ইট টেকস, হোয়াট ইস দ্যা নেক্সট পাথ। আর হুম, মিড লেভেলে বা ইনিশিয়ালি 0 এক্সপেরিয়েন্স এ না যখন একজন জুনিয়র পজিশনে ২ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট স্পেশালি 2026 ট্রেন্ড বা 2025 ট্রেন্ড সেটা হলো এআই সম্বন্ধে জানা। তো যেটা হবে একজন জুনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার যে জয়েন করতে যাচ্ছে তাকে কিন্তু আমি এআই, এলএলএম নিয়ে আমরা যে লেভেল গুলোতে কাজ করি, ওই লেভেলে কোয়েশ্চেন করবও না। কিন্তু তাকে কাজ করতে গেলে এআই সিকিউরিটি বা এআই কিভাবে সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে আ মানে আরো স্কেল অ্যাটাক গুলো জেনারেট হচ্ছে বা এই ধরনের প্রবলেম গুলো ফেস হলে অন্যান্য টিম যে কাজ করতেছে সেই কনসেপ্ট গুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো বেসিক লেভেলে এআই সম্বন্ধে নলেজটা রাখতে হবে যে এআই জিনিসটা কি? মেশিন লার্নিং জিনিসটা কি? আ তারপরে ডাটাকে কিভাবে একটু জাস্ট নরমাল কনসেপ্ট। ইটস গোনা টেক লাইক প্রবাবলি আ এ ফিউ ডেইজ দ্যাটস ইট। যে একটা ডাটাকে কিভাবে ট্রেন করা হয়, সেটাকে ট্রেন করার পরে এআই কিভাবে নেক্সট মডেলটাকে প্রেডিক্ট করে। কি ধরনের মেশিন লার্নিং মডেল থাকে? ডিপ লার্নিং কি? জাস্ট নরমাল কনসেপ্ট জিনিসগুলো। এটা
আর আরেকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট সেটা হলো ক্লাউড সিকিউরিটি। তার কারণ হলো এখনকার টাইমে স্পেশালি বাইরে বাংলাদেশেও আ আরম্ভ হইছে। সেটা হলো ম্যাসিভ ডেটা কোম্পানিগুলো একটা হাইব্রিড অ্যাপ্রোচ এপ্লাই করে। তার মানে হলো 20% ডেটা এট প্রেমিস মানে সিস্টেমে রাখে। আর 80% ডেটা ক্লাউড এ দিয়ে দিচ্ছে। হ্যাঁ? মানে ফর মানে অপ্টিমাইজিং কস্ট, রিডিউসিং কস্ট। সো ক্লাউড সিকিউরিটি সম্বন্ধে একটু নলেজ থাকতে হবে। তার মানে হলো AWS কিভাবে কাজ করে বা Azure কিভাবে কাজ করে, Google Cloud কিভাবে কাজ করে। ৩ টা আলাদা প্ল্যাটফর্ম এ আমার জানতে হবে না। চুজ ওয়ান প্ল্যাটফর্ম অ্যান্ড গেট দ্যা নলেজ। তো সেটার ক্ষেত্রে কনসেপ্ট গুলো কি? যে ক্লাউড এর কনসেপ্ট গুলো কি? দেখা যাচ্ছে যে আমাকে ডাটা রাখতে হলে কিভাবে ডাটাটা আমি রাখবো? ডাটা মাইগ্রেশন টা কিভাবে হয়? আ তারপরে হলো ক্লাউডের অনেক কনসেপ্ট আছে যে সিস্টেম গুলো কিভাবে রিডিউস করে, আ তারপর অপ্টিমাইজেশন করে, কোন টাইমে রান করবে। এই ধরনের বিভিন্ন কিছু ক্লাউডের যে কনসেপ্ট গুলো সেই জায়গাতে একটু নলেজটা রাখতে হবে। তো ওভারঅল আ এটাই আরকি আ আমি একটা কমপ্লিট সাজেস্ট করব গাইডলাইন ছিল যে একেবারে কাইন্ড অফ একটা জুনিয়র পজিশন থেকে। আ জি ভাই, হ্যাঁ, একেবারে জুনিয়র জুনিয়র পজিশন পজিশন। থেকে থ্যাংক ইউ। মানে হুম, বিফোর বা সিনিয়র বা মিড লেভেল পর্যন্ত বুঝুন। আ মানে ৩ টা জিনিস কনসেপ্ট, সার্টিফিকেট, আ কি কনসেপ্ট গুলো আমার জানতে হবে, কি সার্টিফিকেট আমি রিকমেন্ড করব। মোস্ট প্রবাবলি ঝংকার ভাই আমি আ যদি আপনারা চান আমি একটা লিস্ট আকারেও দিতে পারি। তাহলে হয়তো কাউকে নোট নিতে হবে না বা আ ইজি টু ফলো আরকি। আর 3rd যে জিনিসটা হলো কি ধরনের জব পজিশন গুলো ওপেন থাকে আ সেগুলো আরকি। আরেকটা জিনিস জি, আমি জি। বলব হাইলি এনকারেজ করার জন্য আ এটা হলো আমার এক্সপেরিয়েন্স থেকে। এগেইন আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই যে আমি যেটা বলতেছি এটা Amazon এর আ সে না আরকি। এটা আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন। সেটা হলো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে একটা সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ১.৫ থেকে ২ গুণ সেলারি থাকে। কেন? তার কারণ হলো আল্টিমেটলি টেক ফিল্ডে একটা সিকিউরিটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবকিছু জানে, সবকিছু করে। প্লাস তাকে সিকিউরিটি সাইডে এক্সট্রা একটা একটা আলাদা ডোমেইন এ নলেজ রাখতে হয়। তো এর জন্য এখন যদি আমি ইউএসএ সেলারির ক্ষেত্রে বলি, সো ইউএসএ তে এই মুহূর্তে ১,৬১,০০০ 161 কে জব পজিশন ওপেন সাইবার সিকিউরিটির। এনাফ কিন্তু লোক নাই। এনাফ স্কিল সেট নাই। এদের মিডিয়ান সেলারি মানে এভারেজ সেলারি, এভারেজ সেলারি আমি যদি টাকাতে বলি প্রতি মাসে ৳১১,০০,০০০ 115K পার ইয়ার। সো এটা হলো একটা বিগ ইনসেনটিভ যে আ সিকিউরিটি সাইডে সাইবার সিকিউরিটিতে আসার জন্য একটা বড় ইনসেনটিভ এই আ ইয়েটা। আর আমি বাট এগেইন মনে রাখতে হবে যে I cannot just jump into it. It's a like kind of like a train journey, right? So আপনারা একটা ম্যারাথন। স্টেশনে উঠবেন। আমি একটু নলেজ গেইন করব। আমি সেটাকে ইয়ে করব। আমি একটা জবে ঢুকলাম। ৬ মাস কাজ করলাম। আমার নলেজটা আরো ইয়ে হলো। আমি প্র্যাকটিক্যালি কাজ করতেছি। আমি কিছু সার্টিফিকেট নিলাম। সো এটা আরকি মানে জার্নিটা এভাবে আস্তে, হুম। আস্তে বিল্ড করতে হয়। জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক খুব ডিটেইলি একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার জন্য। তো আ ভাইয়ের কাছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা হচ্ছে চাইলে চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারেন। তো ভাইয়া যেই জার্নিটা বলল সেটা যদি একটু আমি শর্ট করি। ভাই একটু আগে শর্ট করে বলছিল যে ১ম এই জানতে হবে হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র। যেমন অপারেটিং সিস্টেম, যেমন Linux এবং Windows টা আসলে কিভাবে কাজ করে। Linux এর বিভিন্ন জিনিসপত্রগুলো জানা দরকার আছে। নেটওয়ার্কিং সম্পর্কে জানার দরকার আছে। এবং আইটি সম্পর্কে যে নলেজ গুলা আছে সেগুলো এবং ১ম দিকে হয়তোবা ১ম সরাসরি সাইবার সিকিউরিটি হিসেবে কাজ না করে হয়তোবা এই আইটি মা টেকনোলজি রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে হয়তোবা কাজ শুরু করবে আরকি। এরপর আস্তে, আস্তে ভাইয়া যেটা বললেন সার্টিফিকেশন গুলো অনেক ইম্পোর্টেন্ট। সার্টিফিকেশন গুলো করা দরকার এবং সার্টিফিকেশন করার সময় খুব গুরুত্বপূর্ণ আ জিনিস হচ্ছে গিয়ে যে তারা যাতে হচ্ছে জিনিসপত্রগুলো খুব শেখে। শুধু সার্টিফিকেটের জন্য না। আ তাকে যাতে হচ্ছে একদম পুরো ফান্ডামেন্টালি জিনিসপত্রগুলো ভালোমতো যাতে একজন ক্যান্ডিডেট শেখে এবং অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। শুধুমাত্র Python ভালোভাবে জানলে এবং ওই রিলেটেড স্ক্রিপ্টিং যে স্ক্রিপ্ট লেখা লাগে সেগুলো যদি ঠিকমতো লিখতে পারে, সেটার জন্য মোটামুটি এনাফ হবে আরকি। তো আ এবং সাথে, সাথে হচ্ছে ক্লাউড রিলেটেড একটা জিনিসও হচ্ছে ভাইয়া জানাইলো যে ক্লাউড রিলেটেড নলেজ থাকতে হবে। কারণ এখন বেশি সব কোম্পানিগুলোই হচ্ছে ক্লাউড এর দিকে ফোকাস থাকে আরকি। তো আ
থ্যাংক ইউ ভাইয়া। খুব ডিটেইলি হচ্ছে জিনিসপত্রগুলো জানানোর জন্য। আমরা হচ্ছে এই কিছু স্টুডেন্টের কাছ থেকে উম কোয়েশ্চেন নিচ্ছি। যাদের জন্য হুম, বিশেষ করে সেশনটা তাদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করতেছি। তো একজন কোয়েশ্চেন করছে সাইবার সিকিউরিটির জন্য কি আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে? না। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি অনেক সময় আমরা আলাদাভাবেও ভাবতে পারি, একসঙ্গেও ভাবতে পারি। তো যেটা হইতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা ইম্পোর্টেন্ট কারণ আমি ক্যারিয়ারের একদম ১ম এ আ মানে যখন IBM এ ইভেন জয়েন করি, তখন হলো সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়াজ এ বিগ পার্ট। তো দেখা যায় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেইনলি হলো সিস্টেমটা জানা। যে একটা সিস্টেম কিভাবে কাজ করে। এবং কিভাবে আমি বিল্ড করব। আমি এখন যদি ভাবি যে সাপোজ Netflix কিভাবে কাজ করে। Netflix এ আমি কিভাবে বিল্ড করব। সফটওয়্যার ডেভেলপার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ২ টার মধ্যে মেইন যেটা পার্থক্য, সেটা হলো এটা যদিও একটু অফ টপিক তারপরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো একজন সফটওয়্যার ডেভেলপার often times he or she is coding mainly. There is a requirement যেটা হলো একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বা একজন স্ক্রাম মাস্টার তার থেকে আসছে যে আমাকে প্রোডাক্টটা বিল্ড করতে হলে এই মডিউল গুলো বিল্ড করতে হবে। সো একটা সফটওয়্যার ডেভেলপার সে যেটা করে হি মেইনলি কোডস এবং সে যেটা করে যে ওকে আমি এই জিনিসগুলো এভাবে করলাম, ইন্টিগ্রেট করলাম, CI/CD পাইপলাইন এর মধ্যে আ সেন্ড করে দিলাম এবং তারপরে আমি আ হয়তো সাম পার্ট অফ টেস্টিং ওকে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মাইন্ডসেট থাকে ডিফারেন্ট। কারণ সে শুধুমাত্র কোডিং নিয়ে ভাবে না। সে ভাবে একটা স্কেলেবল সিস্টেম তৈরি করা। স্কেলেবল মানে আমি যদি আমার এই প্রোডাক্টটা ১০ জনের জন্য কাজ করে, এই প্রোডাক্টটা ১০০ জনের জন্য কাজ করবে কিনা? এই প্রোডাক্টটা ১,০০,০০০ এর জন্য কাজ করবে কিনা? এবং সেটা করতে গেলে আমি হোল ডিজাইনটা আমি নিজে বিল্ড করতেছি। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কিন্তু জাস্ট কোডিং না, তাকে সে হলো মোর লাইক অ্যান আর্কিটেক্ট কাইন্ড অফ থিং। হি ইস অ্যান ইঞ্জিনিয়ার। হি ইস ইঞ্জিনিয়ারিং দ্য ডিজাইন অ্যান্ড গোইং থ্রুগ। বাট তার পার্ট অফ দ্য ওয়ার্ক থাকে অবশ্যই কোডিং করা, প্রোগ্রামিং করা এই জিনিসগুলো। আর ডেফিনিটলি অ্যানাদার ডে I can talk about কিভাবে আমরা এখন জাস্ট ডিপেন্ড অন AI, LLM টু কোড রাদার দ্যান কোড ফ্রম স্ক্র্যাচ। আর সাইবার সিকিউরিটির ফিল্ডে বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার তার মেইন কাজটা থাকে 70% সিকিউরিটি, রাইট? তার মানে হলো একটা সিকিউরিটি ইনসিডেন্ট হইতেছে সেটা সলিউশন করা, সেটা নলেজটা থাকা, আইডিয়া এবং সাম পার্ট হলো ডেটা এক্সট্রাক্ট, সাম পার্ট ইউজিং সাম প্যাটার্ন, বিহেভিয়ার টু আইডেন্টিফাই দ্য অ্যাটাক, দিস কাইন্ড অফ থিংস। এবং নট নেসেসারি অ্যান অ্যাটাক, এনিথিং এটা একটা ইস্যু হইতেছে। সাপোজ একটা DDoS যখন অ্যাটাক হয়, মানে ডিনিয়াল অফ সার্ভিস ডিস্ট্রিবিউটেড। তখন যেটা হয় সিস্টেম ডাউন হয়ে যাচ্ছে। সিস্টেম ডাউন হয়ে গেলে আমি যারা প্যাসিভ লেভেলে রিকোয়েস্ট করতেছে তাদেরকে আমি কিভাবে ডিনাই করব? এই নলেজ গুলো থাকা। 30% হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা 30% হলো ওই যে বললাম যে পাইথন কোডিং। আমি একটা আচ্ছা ঠিক আছে এই কাজটা আমি ম্যানুয়ালি না করে এই কাজটা আমি একটা স্ক্রিপ্টের মাধ্যমে করব, একটা অটোমেশন এর মাধ্যমে করব। সো সাইবার সিকিউরিটির জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা বা এই টাইপের কোন কিছু নাই। সাইবার সিকিউরিটি গোস ইটস ওন ওয়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গোস ইটস ওন ওয়ে। বাট আমরা অফেন টাইমস দেখি অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ার। তারা যেটা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আরম্ভ করে, কাজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 1-2 তারপর তারা দেখে যে না, আমার সাইবার সিকিউরিটি সাইডে গেলে আমার আ সেলারি ওয়াইজ, কম্পেনসেশন ওয়াইজ কাজ হিসাবে আমি একটা ডিফারেন্ট ডাইমেনশন পাইতেছি, যেটার ডিমান্ড বেশি। ওরা তখন যেটা করে সাইবার সিকিউরিটি সাইডে সার্টিফিকেট নেয়, কিছু স্কিল সেট বিল্ড করে তারপর তারা সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং সাইডে চলে আসে। সো আমি বলব যে দে ওভারল্যাপ এ বিট বাট নট নেসেসারিলি মানে সেম, সেম ট্র্যাক। আ ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ২ টা জিনিস আলাদাভাবে ভাইয়া বুঝাই দিছে। আশা করি যে কোয়েশ্চেন করছেন সে ডিটেইলস একটা অ্যান্সার পেয়েছেন। তো একজন কোয়েশ্চেন করছে হচ্ছে সে হচ্ছে ইন্টার হচ্ছে ২৬ সালে পরীক্ষা দিবে আরকি, এই বছর পরীক্ষা দিবে। তো সে হচ্ছে আ আ কিছু জিনিসপত্র নিয়ে কাজ করছে আরকি, যে হ্যাকিং, দ্য আর্ট অফ এক্সপ্লয়েটেশন, তারপর হচ্ছে Windows এবং Linux নাইস। ২ টির কাজে অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে সি দিয়ে SDLC 3 GPU ব্যবহার করে একটা গেম বানাচ্ছে।
তো এরকম টাইপের কিছু প্রজেক্টও করছে আরকি। তো এখন তার কোয়েশ্চেন হচ্ছে এরকম যে সে কি মানে সে কি রাইট ট্র্যাক এ আছে কিনা প্রফেশনালি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করার জন্য? এবং সে যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেক্ষেত্রে আসলে কোন দিক মাথায় রেখে আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত? এবং এই ২ টা কোয়েশ্চেনই আসলে তার মেইন কোয়েশ্চেন ছিল আরকি ভাই। সাইবার সিকিউরিটির জন্য কারো যদি আহ ফিল্ড কম্পিউটার সায়েন্স থাকে, তার জন্য সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়া ইজি। মাচ, মাচ ইজি। মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ কম্পিউটার সায়েন্সের অনেক কনসেপ্ট যেটা সাইবার সিকিউরিটিতে ইউজ হয়। আ দেখা যায় যে অন্য ফিল্ড থেকে আসলে যে পরিমাণ স্ট্রাগল করতে হয় সাইবার সিকিউরিটিতে এন্ট্রি করতে বা ইনফরমেশন সিকিউরিটিতে নলেজ বিল্ড করতে, সেই তুলনায় কম্পিউটার সায়েন্স থেকে করা অনেক ইজি হয়ে যায়। ইভেন আমারও কম্পিউটার সায়েন্স। সো আমার জন্য অনেক ইজি হইছে যে সাইবার সিকিউরিটিতে ক্র্যাক করা বা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ারটাকে অ্যাডভান্স করা। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো মানে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করতেছি মানে যে এই কাজটা করতেছে। ওকে তুমি করেই বলি যেহেতু অনেক ছোট। সো ইউ আর ডুইং এ রিয়েলি গ্রেট জব। সো কেন? তার কারণ হলো সাইবার সিকিউরিটির একটা বড় পার্ট হলো কিউরিওসিটি। আগ্রহ, জানার আগ্রহ। সো এখনকার যুগে আমরাও যেটা বলি যে এখনকার যুগে শুধু জানার আগ্রহ থেকে অনেক কিছু করা যায়। আমাদের সময়ে YouTube এ আমরা চাইলেই মানে যেকোনো কনটেন্ট মানে আমাদের সময় বলতে বোঝাচ্ছি ২০০০ ২০০০ বা ২০০২ এই টাইপের টাইম গুলোতে আজকে থেকে ২০-২৫ বছর আগে। সো আমরা যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করছি তখন আমরা ওই ইয়েতে ওই যে দোকানগুলো ছিল যে, ওই যে বিভিন্ন ইয়ের দোকানগুলো, ওগুলোতে যেয়ে আমাদের ইয়ে করতে সাইবার না ওই যে আচ্ছা ইন্টারনেটে সাইবার ক্যাফে। হ্যাঁ, সাইবার ক্যাফে নামও ভুলে গেছি। এগুলোতে গিয়ে আমাদের এপ্লাই করতে হতো। এখনকার টাইমে হাতে মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। সো সে অবশ্যই রাইট ট্র্যাক এ আছে। যেটা আমি তাকে বলব যে যেহেতু তার নলেজটা মোটামুটি ইনিশিয়াল লেভেল ১ বছরের এক্সপেরিয়েন্স, তাকে আমি Google সাইবার সিকিউরিটি সার্টিফিকেট এটা আর CompTIA সিকিউরিটি প্লাস এই ২ টা সার্টিফিকেট নিতে বলব। কেন বলব? যে সে দেখা গেল যে ইন্টারমিডিয়েট শেষ করে হয়তো ভার্সিটিতে ঢুকবে। নট নেসেসারি যে তাকে ভার্সিটি পাস করতে হবে ইন্টার্নশিপের জন্য। সে ভার্সিটিতে থাকা অবস্থাতেই বাংলাদেশের কোম্পানি হোক, বাইরের কোম্পানি হোক, রিমোট জব হোক, রিমোট ইন্টার্নশিপ হোক, যখন একটা রিক্রুটার সে যখন দেখবে যে আ আরে ও তো অনেক প্রোফাইলটা ভালো। ওকে কোয়েশ্চেন করবে। একটু সার্টিফিকেট দেখতে চাবে। সার্টিফিকেটটা হয় কি? মানে কাইন্ড অফ র‍্যাপ আপ দ্যা হোল প্রোফাইল। রিজুমিতে ইট লুকস রিয়েলি গুড। সো ও যদি ২ টা সার্টিফিকেট একটু টার্গেট করে, খুব বেশি না, Google সাইবার সিকিউরিটি সার্টিফিকেট ফ্রি আর CompTIA সিকিউরিটি প্লাস আমার যতটুকু মনে আছে মানে $৪০ আ তো এই টাইপের আরকি। তো যদি এটাতে একটু করে আর আস্তে একটু নলেজ গুলো যেমন YouTube এর উপর বেস করে একটু কিছু নলেজ গুলো মানে কিছু কোর কনসেপ্ট আছে। কোর কনসেপ্ট গুলো যদি আন্ডারস্ট্যান্ড করে যে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক গুলো কি? যেমন যে OWASP এর টপ 10 ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাটাক আছে। সো এই অ্যাটাক গুলো যেমন ওই যে বললাম সিকিউর ইনজেকশন বা ইনজেকশন অ্যাটাক গুলো, অথেন্টিকেশন বা আ সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি যেটা বলি, যেটা একটা লিঙ্ক পাঠালে কি হয়? এই ধরনের অ্যাটাক গুলো কি হয়? সলিউশন কি? অথেন্টিকেশন, অথরাইজেশন এগুলো কিভাবে কাজ করে? আইএম পলিসি গুলো কিভাবে কাজ করে? কি ধরনের রিস্ক থাকে? আ ইনসিডেন্ট সাইড এ কি হয়? এই টাইপের কিছু যদি নলেজ থাকে, I think he is really on the right track and even he is advanced. মানে I আমার কম্পিউটার আমি ফার্স্ট হাতে ধরছি যখন আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম। বুয়েটে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে, আমার কম্পিউটার নাই। সো মানুষজনের কম্পিউটারে আমি অ্যাসাইনমেন্ট করে জমা দিছি ১ম সেমিস্টারের ১ মাস ২ মাস। সো সেই তুলনায় সে অনেক আগায় আছে। সো রিয়ালি অ্যাপ্রিশিয়েট ওকে। আ থ্যাংক ইউ ভাইয়া। আশা করি আ যে কোয়েশ্চেনটা করছেন সে ডিটেইলি অ্যান্সারটা পাইছেন। তো ভাইয়া এইখানে যেমন একটা কমন কোয়েশ্চেন থাকে যে, আচ্ছা আমি সাইবার সিকিউরিটি শিখলাম এবং সার্টিফিকেট গুলো নিলাম আরকি। তো সেক্ষেত্রে কি রিমোট জবগুলো কেমন অপরচুনিটি থাকে এবং শুরুর দিকের ক্যারিয়ারটা আসলে সে কিভাবে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা শিখলাম। শেখার পর হচ্ছে অনেকের আসে যে আমি রিমোট জব করব। অথবা আমি হচ্ছে হয়তোবা অনসাইট জব করব আরকি। তো এই এন্ট্রি লেভেলের জবগুলো আ বাংলাদেশে আসলে কেমন আছে আরকি? বা কেমন আছে এবং বিদেশে আসলে বাইরের দেশে আসলে কেমন? এবং বাইরের দেশে যদি থাকে তাহলে সেক্ষেত্রে রিমোট অপরচুনিটি থাকে কিনা আরকি? আচ্ছা আ আমি যেহেতু বাংলাদেশের বাইরে অনেকদিন আছি, আমি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে আমি কাজ করছি। দেখা যায় যে ওরা বিভিন্ন টাইমে বাংলাদেশে গেলে আমাকে বলে, অনেক সময় দেখি ফ্রেন্ডরাও থাকে যে বলে, "দোস্ত একটু আমাদের কোম্পানির ইয়েগুলো একটু দেখে দে বা তুই যে অ্যাটাক করিস
তো সেই নলেজ থেকে তো অনেক সময় দেখা যায় যে আমাদের সিনিয়র বা এক্সিকিউটিভ এই লেভেলে আমরা যখন একটা ডিসিশন মেক করি, সেটা টোটালি ডিফারেন্ট দেন আ জুনিয়র লেভেল বা এন্ট্রি লেভেল। কারণ আমরা যখন একটা ডিসিশন মেক করি সেটার সাথে কস্ট ব্যাপারটা থাকে যে আমি এই সলিউশনটা নিবো কিনা রাদার দ্যান মোর লাইক টেকনিক্যাল। আ ওই এক্সপেরিয়েন্স থেকে আমি যদি বলি বাংলাদেশে মানে সাইবার সিকিউরিটির মেইনলি জবগুলো থাকে ব্যাংকগুলোতে। আ দেখা যায় কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ এখনো অনেক পিছায়া। আ এখনো অনেক কোম্পানি সাইবার সিকিউরিটির জন্য যে লোক লাগবে বা একটা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার সিকিউর করার জন্য যে ইঞ্জিনিয়ার প্রয়োজন, এই নিডটাই বোঝে না এবং সেটা অনেক এক্সিকিউটিভ লেভেল বা সিইও লেভেলের মানুষজন। সো একটা ভালো নিউজ হলো যে গভর্নমেন্ট এখন আগের থেকে অনেক সিরিয়াস। আ স্পেশালি লাস্ট 5 ইয়ার্স। সো এর জন্য দেখা যাচ্ছে যে যেমন ২০১৮ তে বাংলাদেশের সিসার ডিভিশন যখন আ ইনিশিয়াল আনা হয় তখন আমি ছিলাম। তো দেখা যাচ্ছে যে আস্তে, আস্তে গভর্নমেন্ট অনেক সিরিয়াস হচ্ছে এবং স্পেশালি ডেটা আ হ্যাকিং এর কিছু আ ব্যাপার ঘটছে ওগুলোতে ডিটেইলস এ যাবো না। তো এর জন্য দেখা যাইতেছে যে আস্তে, আস্তে বিগ কোম্পানি গুলো তারপরে যে পাঠাওয়ের মতো কোম্পানিগুলো বা ইভেন নিউজপেপার যে বা 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বা আদার যে ইয়েগুলো আছে এরাও এখন অনেক সিরিয়াস। স্পেশালি এই কোম্পানিগুলো প্রায় আ ডিস্ট্রিবিউটেড DOS অ্যাটাক গুলো হচ্ছে। অ্যাভেইলেবিলিটি এগুলো। তো দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বাংলাদেশে পজিশন করার ইয়ে আছে। কিন্তু আমি খুব ভালো অ্যান্সার দিতে পারবো বাইরের ক্ষেত্রে। আ নট নেসেসারি ইউএস, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো, সেগুলোর ক্ষেত্রে আমি ভালো করে বলতে পারব। তো রিসেন্ট টাইমস এ স্পেশালি লাস্ট 3 ইয়ার্স রিমোট পজিশন গুলো একটু কমে গেছে, অনেক কমে গেছে। তার কারণ হলো আ যেটা হয় যে কোম্পানিগুলো এখন চায় যে সবাই অফিসে এসে কাজ করবে। এবং এটাতে প্রচুর ইম্পোর্টেন্স দিচ্ছে। সো রিমোট পজিশন গুলো একটু কম এই মুহূর্তে। আগের থেকে মানে এট লিস্ট 40% কম। আচ্ছা। এখন আমি যদি নিজেকে বাইরের দেশের জন্য রেডি করতে চাই, একটা হলো ফুল টাইম আরেকটা হলো ইন্টার্নশিপ। সো ফুল টাইম দিয়ে যদি আমি আরম্ভ করি, ফুল টাইম এর ক্ষেত্রে আ ৩ টা অপশন আছে। একটা অপশন হলো রিলেটিভলি ইজি অপশন এবং এগেইন মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, এটা ডিফারেন্ট হতে পারে অন্যদের জন্য। ইজিয়ার অপশন হলো স্টুডেন্ট হিসেবে আসা। স্টুডেন্ট হিসেবে আসা হলো F1 স্ট্যাটাসে। সো স্টুডেন্ট হিসেবে আসলে যেটা হয়, আমার ইউএস এর বা অস্ট্রেলিয়ার বা ইউরোপের একটা ডিগ্রি থাকতেছে। সো বাইরের কোম্পানিগুলো মানে নিজ দেশের বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা ডিগ্রিকে মোর প্রায়োরিটি দেয় জবের ক্ষেত্রে। আ এটা হলো মানে কাইন্ড অফ খুবই ধ্রুব সত্য যেটাকে বলে। সো আমি যদি F1 স্টুডেন্ট হিসেবে আসতে পারি এবং তারপরে দেখা গেল মাস্টার্স হোক, পিএইচডি হোক, ব্যাচেলর হোক, এনিথিং যখন আমি করতে থাকবো তখন আমার ইন্টার্নশিপ পজিশন গুলো ওপেন হয়ে যায়। কারণ সে দেখতেছে যে আমি সাপোজ ইউএস এর একটা ভার্সিটিতে কানাডার একটা ভার্সিটিতে অলরেডি পড়াশোনা করতেছি এবং আমার হয়তো কিছু নলেজ আছে। আমি আমার রিজিউমিটাকে যদি সুন্দর করে গুছায়া সেল করতে পারি নিজেকে, আমার একটা কোম্পানিতে ইন্টার্নশিপ পজিশন গুলো ওপেন হয়ে যাবে। এবং জবের ক্ষেত্রেও সেটা অনেক হেল্প করবে। 2nd অপশনটা হলো H-1B যেটা হলো ওয়ার্ক ভিসা। সো ইন্ডিয়ানরা প্রচুর H-1B করে। ইন্ডিয়ানরা 80% H-1B এর উপরেই থাকে এবং এখানে আমরা অনেক পিছায় আছি। সো H-1B এর ক্ষেত্রে যেটা হয় যে আমার যদি ক্রেডেনশিয়াল থাকে এবং আমার আ যদি ইয়ে থাকে তখন কোম্পানি চাইলে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইউএসএ তে ওয়ার্ক ভিসাতে আনতে পারে। তো ইন্ডিয়ানরা যেটা করে আরকি। তো এটাতে যেটা হয় একটু যোগাযোগ লাগে। সো দেখা যাইতেছে যে আ যদি যেমন যে ছেলেটা ইন্টারমিডিয়েট এ বলল যে, "আমি এই জিনিসগুলো করছি।" তা আমি অলরেডি ইমপ্রেসড, রাইট? সো দেখা গেল যে সে ছেলেটা কিছু সার্টিফিকেট নিল, ভালো কিছু কাজ করল। সে বলল যে, "ভাই আমি Amazon এ ঢুকতে যাচ্ছি।" তখন দেখা গেল যে I will help, রাইট? কারণ একটা বাংলাদেশী ছেলে, বাংলাদেশী একজন যদি আমি নিতে পারি, আমি আমি কেন একজন ইন্ডিয়ান নিবো? আমি একজন বাংলাদেশী নিবো, রাইট? যদি তার অবশ্যই কোয়ালিটি থাকে। সো এখন সে যদি এরকম ভালো করে, তো তখন আমি দেখা যাবে যে তাকে আমি রিকমেন্ড করতে পারব। যেটা হলো H-1B এর ক্ষেত্রে হেল্প করবে। সে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইউএসএ তে আসতে পারবে। আর 3rd যেটা সেটা হলো L1। সো L1 যেটা সেটা হলো যে আমি বাংলাদেশের একটা কোম্পানিতে কাজ করতেছি, যেটার ব্রাঞ্চ বাংলাদেশের বাইরে আছে। অনেক সময় দেখা যায় টেক্সটাইল এ যেমন বাংলাদেশে অনেক কাজ করে,
তারপর দেখা যায় যে ফ্রান্সে হয়তো সে মুভ করল। তো এটাকে বলে L1 যে বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ হচ্ছে, তারপর সে ইউএস এর কোম্পানিতে মুভ করল। সো এটার মাধ্যমেও বাইরে বিগ টেকে সরি বিগ টেক বা যেকোনো মিড লেভেলে বা আ এ ছোট্ট একটা কোম্পানি, স্মল কোম্পানি এনিথিং মুভ করা যায় আরকি। আচ্ছা, আচ্ছা এখন আমি যদি বলি কি আমাকে বিল্ড করতে হবে? সেটা হলো আমরা যখন একটা জিনিস যেমন আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। আমি একটা স্কিল সেট করতেছি। সাইবার সিকিউরিটিতে being organized is really important. তার মানে হলো আমার একটা GitHub যদি প্রোফাইল থাকে এবং আমার যদি একটা নোট থাকে বা একটি স্মল পোর্টফোলিও থাকে। পোর্টফোলিওটা একটা ওয়েবসাইট হতে পারে। পোর্টফোলিও একটা নিজের একটা ডায়েরি হইতে পারে। এনিথিং বাট অনলাইনে থাকলে ভিজিবিলিটি থাকে। সেই পোর্টফোলিওতে আমি প্রতিদিন সাইবার সিকিউরিটির জন্য কি করতেছি? কি নলেজটা গেইন করলাম? কি বইটা পড়লাম? কি সার্টিফিকেটটা নিলাম? প্রতিদিন না হোক, উইকলি না হোক, মান্থলি হোক, সেটা আমি লিখে রাখলাম। আমি আমার পোর্টফোলিওতে দিলাম যে আমি এখানে আমি এই ভার্চুয়াল বক্সে এই সিমুলেশন এনভায়রনমেন্ট এ এই জিনিসগুলো এক্সপ্লয়েট করছি। আমি আজকে জন দ্য রিপার পাসওয়ার্ড ট্র্যাকিং টুল ইউস করে আমি একটা সিমুলেশন এনভায়রনমেন্ট এ এই জিনিসগুলো আ করছে। এগেইন আমি কিন্তু বলতেছি না যে রিয়াল ওয়েবসাইটে কখনো হ্যাক করতে ইটস স্ট্রিক্টলি প্রহিবিটেড। ডোন্ট ডু দ্যাট। ট্রাই টু ডু দ্যাট লাইক ইন কনফাইন্ড এনভায়রনমেন্ট। সো এগুলো আমি করলাম। আমি যে নোটগুলো রাখলাম, নোটগুলো রাখার ফলে আমার একটা প্রোফাইল থাকলো। রিক্রুটার যখন যোগাযোগ করবে বা রিক্রুটার যখন করবে তখন কিন্তু সে এই জিনিসগুলো দেখবে যে তার ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে। সে এগুলো নিয়ে ট্রাই করছে। ইটস ওকে। আমি যদি ইন্টারভিউয়ার হয়, ইটস ওকে ইফ ইউ ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স ইন জব। আমি দিন শেষে দেখব যে আপনার বা তোমার জানার আগ্রহটা আছে কিনা, শেখার আগ্রহ আছে কিনা, তুমি ট্রাই করছো কিনা লিমিটেশন নিয়ে যে আমার যতটুকু ছিল না তার মধ্যেও আমি I have tried যে এই জিনিসগুলো করা যায়। আমি কিন্তু দিন শেষে এটাই দেখব। সো সার্টিফিকেট আমার রিজিউমিতে সার্টিফিকেট থাকতে হবে। কারণ সাইবার সিকিউরিটি সার্টিফিকেট খুব ইম্পোর্টেন্ট। 2nd হলো আমি একটা ডেটা সেট এগুলো নিয়ে আমি কাজ করছি এবং সেটার আমার ফাইন্ডিংস আমি কি জিনিস পাইছি, কি জিনিস আমি চ্যালেঞ্জ ফেস করছি। এগুলো টাইপের একটা পোর্টফোলিও থাকবে। 3rd হলো আমি যদি জানি তোমার একটু কোডিং এর নলেজ আছে, that will go a long way. আমি যদি জানি যে you are at least entry level Python প্রোগ্রামার বা এতটুকু তুমি জানো। Python এরও বিভিন্ন ধরনের সার্টিফিকেট থাকে। ৩ টা ক্লাউড সম্বন্ধে তোমার নলেজ আছে। একটু নলেজ আছে। বেসিক নলেজ আছে। আমার নট নেসেসারি ক্লাউড এ আমার সার্টিফিকেট লাগবে। ফাউন্ডেশন যেমন AWS সিকিউরিটি ফাউন্ডেশন একটা সার্টিফিকেট আছে। হ্যাঁ? AWS এর সিকিউরিটি ফাউন্ডেশন লেভেল। এটা থাকলে দ্যাটস গ্রেট। সো আমি যদি দেখি এগুলো আছে বা একজন রিক্রুটার যদি দেখে, কারণ রিক্রুটার কিওয়ার্ড বেস সার্চ করে। কিন্তু আমি যে সাইবার সিকিউরিটি বুঝতে রিক্রুটার কিন্তু সাইবার সিকিউরিটি অতটা বুঝবে না। সে দেখবে এই জিনিসগুলো আছে কিনা। তাহলে তোমাকে কল করবে। সো এটা আর যদি একটা ডিগ্রি থাকে যেমন ব্যাচেলর ডিগ্রি থাকে, ইন্টারমিডিয়েট থেকে মানে জব পাওয়া আসলে মানে খুবই মানে অলমোস্ট ইম্পসিবল আরকি। আ বাট যদি একটা ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে সার্টিফিকেট, ডিগ্রি, তোমার একটা পোর্টফোলিও আর হইলো ডাটা সেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা। মোর দ্যান এনাফ টু ক্র্যাক আ ইনটু আ নর্থ আমেরিকান মার্কেট, ইউরোপ মার্কেট অর অস্ট্রেলিয়া। আর ইন্টার্নশিপের জন্য সেম কনসেপ্ট হয়তো বারটা একটু লো মানে ফুল টাইমে জয়েন করতে গেলে যত ধরনের কঠিন কোয়েশ্চেন করবে সেটা বারটা একটু লো থাকবে। এটা। আর আরেকটা মেইন রিজন যে দিন শেষে তুমি সবসময়ই চাবা রিমোটের থেকে অন এনভায়রনমেন্ট কাজ করতে, ইন দ্যা এনভায়রনমেন্ট। কেন? তার কারণ হলো যখন একটা প্রবলেম আসে, তখন আমি যে ব্রেইনস্টর্মিং করতেছি আরেকজনের সাথে যে এস এ টিম সেটা এভাবে সলভ করব। আচ্ছা সে হঠাৎ করে চেয়ারটা নিয়ে আসতেছে। এসে বলতেছে, "আচ্ছা এই প্রবলেমটা কি এভাবে করলে হয়?" এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা শেখায় যে একটা কঠিন সিচুয়েশন এ একটা কমপ্লেক্স প্রবলেম কিভাবে সলভ করতে হয়, যেটা রিমোটলি হয় না। আ একজনে লিখছে যে নন সিএসসি অথবা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে সাইবার সিকিউরিটিতে আসা। যেকোনো সময়ে যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা যায়। আমি অনেকজনকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করে খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে দেখছি। সো জাস্ট জানার আগ্রহ আর ডেডিকেশন মোর দ্যান এনাফ। যেকোনো ফিল্ড থেকে যেকোনো জায়গায় আসার জন্য। বাট অনেক সময় হয় কি রিলেটেড ফিল্ডে থাকলে একটু ইজিয়ার হয় পাঠটা। অন্য ফিল্ডে থাকলে একটু টাফার হয়। কিন্তু যার ডেডিকেশন থাকে এবং আগ্রহ থাকে
তার জন্য আসলে কোন কিছুই বাধা না আরকি। তো অবশ্যই ওসব সাইট থেকেও আসা যাবে যদি পাথটা ফলো করা যায়। তো ভাই এখানে একটা জিনিস থাকে আরকি যে আপনি তো ডিটেইলস এ বলে দিছেন যে বিদেশে যাওয়ারও অনেকগুলো ওয়ে আছে আরকি। মানে যেভাবে আসলে তারা ক্যারিয়ার করতে চায়। তো সবসময় যে জিনিসটা আপনি বারবারই উল্লেখ করতেছেন যে আ মানে সে যেটাই শিখতেছে সেটার আসলে পুরো বেসিকটা ভালোমতো ক্লিয়ার আছে কিনা আরকি। তো এখন লার্নারদের একটা মেইন কনসেপ্টটা হচ্ছে গিয়ে মানে বিষয়টা হচ্ছে গিয়ে এরকম যে জানেই না আসলে তার বেসিক ক্লিয়ার আছে কিনা। তারা কিন্তু জানে না এবং এই যে ধরেন বেসিক ক্লিয়ার আ থাকার জন্য যে একটা প্র্যাকটিস করতে হয়, কোন মানে বিভিন্ন সময় যেমন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আ রোলে যাইতে চায় তারা কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন অনলাইন জাজে গিয়ে তাদের ওই প্র্যাকটিসটা করে। তো সাইবার সিকিউরিটি লাইনেও কি এরকম কোনো প্র্যাকটিস করার কোনো ওয়েবসাইট বা কোনো টুলস আছে কিনা যার মাধ্যমে তারা প্র্যাকটিস করতে পারবে? আ অনেক আছে, যাতে সে বুঝতে পারে অনেক আমার আছে। বেসিক ক্লিয়ার। জি। হ্যাঁ, হ্যাঁ। আ এরকম আসলে মানে এরকম ল্যাব এনভায়রনমেন্ট অনেক আছে। আ যেটা হয় যে আমি এই মুহূর্তে এগুলোতে তো আর কাজ করা হয় না। কিন্তু আমি যেটা করতে পারি, আমি যেগুলোতে কাজ করছিলাম আগে, আ মেইনলি বিভিন্ন ভার্চুয়াল বক্স এস্টাবলিশ করে বা ক্রিয়েট করে সেগুলোতে ওই Kali Linux ইনস্টল করা থাকে। সেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের টুল ওই যে বললাম যে Nmap, তারপরে হইলো Metasploit, Aircrack, Hydra, John এই টাইপের বিভিন্ন টুল ইউজ করে তারপর সেগুলো দিয়ে বিভিন্ন জিনিস ক্র্যাক করা। তারপর যেমন দেখা যায় একটা সিকিউর ইনজেকশন অ্যাটাক, একটা ওয়েবসাইট সিমুলেটেড ওয়েবসাইট থাকে। তো সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমি একটা ইনজেকশন অ্যাটাক রান করব? বা আমি যদি অন্য সাইডে ভাবি যে একজন রান করতেছে, আমি কিভাবে স্যানিটাইজেশন করব ডেটাটা? এবং কিভাবে ভ্যালিডেশন করব যে যাতে আ মানে রং ডেটা এন্ট্রি করতে না পারে। তো এই ধরনের আসলে অনেক ওয়েবসাইট আছে যেগুলো আসলে Google সার্চ করলেও পাওয়া যায় এবং বেশিরভাগই ফ্রি থাকে। আমি চাইলে এগুলোর কয়েকটা হয়তো ৩-৪ টা লিঙ্ক দিতে পারব। বাট এই মুহূর্তে দিলে আসলে বেশিরভাগ মানুষজন বুঝবে না বা মিস করবে আরকি rather than হুম, হুম, giving the list এটা একটা। আর আসলে মনে হয় আমরা ইউএসএ তে সবাই ঠান্ডায় জমে গেছি। এক্সকিউজ মি। তো আ 2nd যেটা সেটা হলো যে আ কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটার জন্য আসলে যে সার্টিফিকেট গুলো বললাম, সেটাই হলো ইম্পোর্টেন্ট। সার্টিফিকেটের ২ টা অ্যাডভান্টেজ। একটা অ্যাডভান্টেজ হলো আমি জিনিসগুলো জানতাছি। সো আমি জানলাম এবং প্রত্যেকটা সার্টিফিকেট অর্জন করতে হইলে আমাকে কিন্তু পরীক্ষা দিতে হয়। সো সেই পরীক্ষাটা দিলেই আমি বুঝতে পারবো যে আমি কি মানে অন দ্যা রাইট ট্র্যাক? আমি কি জিনিসগুলো বুঝছি কনসেপ্ট গুলো নাকি বুঝি নাই? এখন আমার কাছে মনে হতে পারে আমি তো পরীক্ষা দিতে গেলে আমার $৪০ খরচ হবে যদি CompTIA সিকিউরিটি প্লাস নেই। তো সেটার ক্ষেত্রে আমি যদি Google এ সার্চ দিয়ে বলি CompTIA সিকিউরিটি প্লাস প্র্যাকটিস কোয়েশ্চেনস বা প্র্যাকটিস এক্সামস তাহলে অনেক মানে ফ্রি মানে বিভিন্ন কোয়েশ্চেন আসবে আরকি। তা আমি তখন সেগুলো ট্রাই করতে পারি। যে সে একটা কোয়েশ্চেন দিবে, মাল্টিপল চয়েস থাকবে। আ বাই দ্যা ওয়ে CompTIA মানে ইনিশিয়াল বা এন্ট্রি লেভেল সার্টিফিকেট গুলো কিন্তু মাল্টিপল চয়েস। সো এর জন্য আসলে এমন না যে আমাকে একটা ল্যাব এনভায়রনমেন্ট এ সলিউশন করতে হবে। বাট মিড লেভেলে গেলে যেমন OSCP বা CEH এগুলো কিন্তু মাল্টিপল চয়েস না। ল্যাব এনভায়রনমেন্ট থাকে। তো সেখানে যখন আমি একটা জিনিস অ্যান্সার করব, তো তখন আমি বুঝতে পারবো যে ও আচ্ছা। যেমন আমরা বলি যে মিড লেভেলে এগেইন এটা এন্ট্রি লেভেলের জন্য না। সাইবার সিকিউরিটির মেইনলি ১৩ টা ফিল্ড থাকে। কোর ফিল্ড থাকে। আ যেমন ইনসিডেন্ট রেসপন্স, ফরেনসিক অ্যানালিসিস, হ্যাঁ? তারপরে হলো আ তারপরে হলো ইয়ে থাকে যেমন ওই যে বললাম আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, পলিসি ম্যানেজমেন্ট, জিআরসি এরকম করে ১৩ টা ফিল্ড আছে। তো আমার কিন্তু এন্ট্রি লেভেলে ১৩ টা ফিল্ডের নলেজ দরকার নেই। আমি খুব সিম্পল ভাবে ভাববো যে আমি যদি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে থাকি, আমার কি মেইনলি ইম্পোর্টেন্ট? নেটওয়ার্কটাকে জানা। আমার হলো নেটওয়ার্কে এ সেট অফ কম্পিউটার সেট করা আছে, একটা রাউটার সেট করা আছে। সেটার মাধ্যমে আমি ইয়ে করতেছি, পুরা সিস্টেমটা রান করতেছে, রাইট? এখন যদি আমার ক্লাউডে কানেকশন থাকে, তাহলে ক্লাউডে কানেকশনের ক্ষেত্রে আমার সিকিউর করতে হবে। নেটওয়ার্ক সিস্টেমটাকে সিকিউর করতে হবে। নেটওয়ার্ক সিস্টেম সিকিউর করতে গেলে আমার ডাটা কিভাবে পাস হচ্ছে, ডাটা কিভাবে আসতেছে, রাউটিং কিভাবে কাজ করতেছে, এই নলেজ গুলো কম্পিউটারের নলেজ গুলো অ্যান্ড দেন আমার হলো ওভারঅল যে আমি যদি আমার অর্গানাইজেশনের ২ টা ব্রাঞ্চ থাকে চিটাগাং আর ঢাকা। তাই ঢাকার সাথে আমার চিটাগাং এর কানেকশন এর ক্ষেত্রে সিকিউর কিনা? আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কিভাবে সিকিউর করতেছি?
কি ধরনের অ্যাটাক হইতে পারে, কি সলিউশন এই টাইপের। আর এই ওয়েবসাইটটা যদি ঈদের আগে যদি আমার একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে, আর এই মুহূর্তে আমার কাস্টমার হইলো ফর এক্সাম্পল ১,০০০। সো ঈদের আগে কাস্টমার আমার হয়ে গেছে ৫০,০০০। তো ৫০,০০০ যদি কাস্টমার ঢুকে, ওয়েবসাইটটা আমার ডাউন হচ্ছে না। হ্যাঁ? তাহলে সেটাকে আমার এভেইলেবল রাখার জন্য সিস্টেমটা ডিজাইন করা হয়েছে। এই ধরনের যে কনসেপ্ট, এগুলো সারাউন্ডিং যে সিকিউরিটি এনশিওর করার জন্য যে নলেজটা, এগুলোই মানে মেইন ইম্পোর্টেন্ট। তো এখন এটা করতে গেলে এখন আমি ভাববো কি আচ্ছা ঠিক আছে। আমি চোর পুলিশ খেলার মতো। আমি যদি অ্যাটাক করতে যাই আমার কি লাগবে? অ্যাটাক করার পরে আমাকে এটা সলভ করার জন্য কি লাগবে? কিন্তু মেইনলি অ্যাটাক যাতে সফল না হয়, সেটার জন্য আমার কি করতে হবে? সেটা হলো বেশি ইম্পোর্টেন্ট। রাদার দ্যান অ্যাটাক হলো আর আমি সলিউশন করলাম না। এটার মানে হলো যে আমার 99.99% ক্ষেত্রে অ্যাটাক যাতে সাকসেসফুল না হয়, তার জন্য আমার কি করতে হবে? আর যারা হলো পেনিট্রেশন টেস্টার বা রেড টিম সাইড এ কাজ করবে, ওরা ভাববে যে আমি কিভাবে অ্যাটাক সাকসেসফুল করব? even though there is a preventive solution in place. তো এটা আরকি নলেজটা। আচ্ছা, ভাইয়া তো এখানে ধরেন সবাই বেশিরভাগই হচ্ছে লার্নার মানে একদম মানে বেসিক লেভেলে আছে অথবা তারা ইন্টারেস্টেড এরকম পারসন। তো আপনি যখন শিখতে গেছিলেন, তো আ হুম। সেই সময় বা শিখতেছেন বা শিখতেছিলেন তখন আসলে কোন চ্যালেঞ্জ গুলো ফেস করছেন? যেগুলো আসলে ওরা সামনের দিকে ওটা ফেস করতে পারে? এবং ফেস করলে আসলে তাদের মাইন্ডসেট কিরকম থাকা উচিত? যেটা নিয়ে আগেও একটু কিছুটা আলোচনা করছেন। মাইন্ডসেট কিরকম থাকা উচিত এবং সে ওই প্রবলেমটা কিভাবে দেখবে এবং ওভারঅল সে আসলে ওখান থেকে কিভাবে উতরায় উঠবে? So, the number one challenge in cybersecurity is getting overwhelmed. মানে হলো যে ফিল্ডটা আসলে এত বড়, হঠাৎ করে মনে হইতে পারে যে আমি সাগরে মানে চলে আসছি আরকি। তো আমার কাছে মনে হয় যে এটা হলো নাম্বার 1 চ্যালেঞ্জ ইনিশিয়ালি। আমার কাছে মনে হবে যে আরে সাইবার সিকিউরিটিতে সার্চ দিলে হাজার জিনিস আসে। এই কনসেপ্ট, এই সার্টিফিকেট, এটা সেটা। আমি আজকেই তো অনেক কিছু আলোচনা করলাম। তো এটা আসলে ওই যে বললাম যে এটা একটা ম্যারাথন রেসের মতো একটা জার্নি, হ্যাঁ? তো ইনিশিয়াল চ্যালেঞ্জ এ যেটা হবে যে আমি যে কাইন্ড অফ রোড ম্যাপটা একটু বললাম না? আমার অনেক কিছু এই মুহূর্তে ভাবার দরকার নাই। আমি যদি এখন সাপোজ আমি একটা একটা স্টুডেন্ট যে এখন ব্যাচেলর করতেছে কম্পিউটার সায়েন্স এ বা একটা ইঞ্জিনিয়ারিং সাইড এ বা এনিথিং, ও ভাববে কি যে আমি কিউরিওসিটি থাকবে যে আমি আস্তে আস্তে কিছু জিনিস জানবো। কিন্তু দিন শেষে আমার ব্যাচেলর ডিগ্রিটা শেষ করাটাও খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা এটা হইলে আমার জন্য এক ধাপ আমি আগায় যাবো খুব। এরপরে আমি যখন সাইবার সিকিউরিটি নিয়ে ভাববো, আমি ৩ টা জিনিস ১ম এই আমি ভাববো যেটা আমি আবার রিপিট করতেছি। সেটা হলো আমি আ একটা সার্টিফিকেট টার্গেট করব। সার্টিফিকেট টার্গেট করলে সেখানে যেটা হবে, এটা একটা স্ট্রাকচারড ওয়ে, রাইট? আমি কিন্তু এটা ওইটা বিভিন্ন কিছু শিখতে পারি। কিন্তু একটা সার্টিফিকেট কি করবে? সে যে ১৩ টা মডিউল বললাম বা ১৩ টা ফিল্ড বললাম, সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে বলে দিবে যে, "না তুমি এটার মধ্যে এই জিনিস আছে। তুমি পারছো? এই জিনিসগুলো দেখো তো তুমি চেক করে।" তোমাকে চেক করল। 2nd টাতে গেল, চেক করল। সে কিছু জিনিস আবার ল্যাবে কাজ করল। সো সার্টিফিকেট খুব বড় একটা ওয়ে যে আমাকে আমি টার্গেট করলাম যে আমি আজকে থেকে ৬ মাস পরে বা আজকে থেকে ৬ মাসের মধ্যে Google এর সাইবার সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করব। তো এইটা হইলে কি হবে? আমার একটা টার্গেট আছে। আমি CompTIA Security Plus এটা আমার টার্গেট। সো আমি যদি এই ধরনের একটা টার্গেট করি তাহলে এটা একটা পাথের মধ্যে রাখবে। আচ্ছা। 2nd যেটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে চ্যালেঞ্জ সেটা হলো অনেক সময় যেটা হয় যে সিকিউরিটি সাইডে নলেজ অর্জন করা ইজি। কিন্তু কোডিং করা সবার জন্য না। হ্যাঁ? এবং বললাম এগেইন যে একেকজনের এক্সপেরিয়েন্স, প্যাশন, জানার আগ্রহ একেকটা। একজন আর্টিস্ট সে যেভাবে মানে আমাদের পৃথিবীতে দরকার, একজন আর্কিটেক্ট যেভাবে দরকার ঠিক তেমনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার। সো একেকজনের কন্ট্রিবিউশন থাকে একেক রকম, রাইট? সো আমি বলব যে একজনের যদি কোডিং করার আগ্রহ না থাকে কোডিং এ কোনো আগ্রহ না পায়, ইটস টোটালি ফাইন। হ্যাঁ? সো যেটা হয় যে সাইবার সিকিউরিটিতে হয়তো এন্ট্রি করার জন্য কোডিংটা অতটা ইম্পোর্টেন্ট না। কিন্তু চ্যালেঞ্জ হবে আ অ্যাডভান্স করার জন্য ক্যারিয়ারটা বা জুনিয়র পজিশন গুলোতে ভালোমতো কাজ করার জন্য। আর বাইরে তো অবশ্যই কোডিংটা একটু জানা। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অনেক সময় হয় কি কোডিং এর ক্ষেত্রে আমি যেটা চ্যালেঞ্জ ফেস করছি
আমি মনে করলাম যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করছি জাভা, কোডিং শুরু করলাম। আচ্ছা এই কনসেপ্ট এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা সেটা বোঝার চেষ্টা করতেছি। এগুলোর থেকে আমি যদি নিজেকে একটা প্রবলেম দেই যে, না আমি একটা থ্রেডিং সিস্টেম বানাবো। এই প্রবলেমটা দিলে তখন কিন্তু আমি ওই প্রবলেমটা সলভ করার জন্য কাজ করতেছি। এইটাতে শেখা যায় বেটার রাদার দ্যান এটা সেটা নিয়ে টানাটানি করলে। সো কোডিং এর ক্ষেত্রে আমি বলব কোডিং ওয়াজ 2nd চ্যালেঞ্জ। সো কোডিং এর ক্ষেত্রে একটা প্রবলেম যদি আমি সেট করি যে মনে করলাম যে ঠিক আছে আমি একটা ডাটাবেস বানাবো ফর এক্সাম্পল। একটা এক্সাম্পল দিচ্ছি। সো ডেটাবেস বানাতে গেলে আমার সিস্টেমটা কিভাবে বিল্ড করব Python ইউস করে। এটা যদি আমি নিজেকে একটা প্রবলেম দিই এবং সেটা যদি আমি সলভ করি, এইটাতে শেখার লার্নিং কার্ভটা থাকে মাচ ফাস্টার। সো রাদার দ্যান জাস্ট আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কনসেপ্টস অ্যান্ড হিয়ার অ্যান্ড দেয়ার। সো এটা হলো 2nd চ্যালেঞ্জ ছিল কোডিং। আর 3rd চ্যালেঞ্জ ছিল খ সাইবার সিকিউরিটির কিছু কনসেপ্ট আছে যেগুলো বেশ কঠিন। হ্যাঁ? কঠিন বলতে মানে একদম রিয়েলি আন্ডারস্ট্যান্ড করতে হয় যে কি হচ্ছে। তো এখন যেটা দেখা যায় যে আমি যদি যেমন ওইযে বললাম যে এগেইন আমি যদি খুব সিম্পল একটা যেটা সবাই বুঝে এজন্য বারে আমি এই কনসেপ্টটা আনি। অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। এখন এভাবে ভাবতে পারি যে অথেন্টিকেশন ও আচ্ছা তার মানে হলো যেকোনো কনসেপ্ট আমি বুঝছি কিনা বোঝার জন্য ইজি ওয়ে হলো আমি যদি এটা অনেকে হাসবে তারপরেও বলি। আমি যদি একটা কনসেপ্ট আমার দাদিকে বলতে পারি এবং সে যদি বোঝে, তার মানে হলো আমি নিজে খুব ভালো বুঝছি। আমি যদি আমার দাদিকে বলি অথেন্টিকেশন, গল্প করতেছি যেহেতু এটা আড্ডার মতো। তাহলে আমি কিন্তু বলব না যে আমি একটা ওয়েবসাইটে আমি অথেন্টিকেট করতেছি এই টাইপের না। আমি তাকে বলব যে, "দাদি একটা ঘর আছে। এই ঘরের মধ্যে আপনার তালা আছে। এখন চাবি আপনি ৩ জনরে দিছেন। এখন ৩ জনরে দিছেন। এখন আপনি জানেন দরজাটা খুলতে হবে। কে খুলতে পারবে?" এটা হলো কি? সেটা হলো এরা যে আপনি জানতাছেন যে না এই খুলতে পারবে, মুমিন খুলতে পারবে। হ্যাঁ? তার মানে হলো এটা অথেন্টিকেশন। আর অথরাইজেশন কি? অথরাইজেশন হলো দাদি আপনার বাসার মধ্যে ৩ টা রুম আছে। এখন ৩ টা রুমের মধ্যে একটা রুমের মধ্যে আপনি সিন্দুক, সোনা আছে। সোনা রেখে দিছেন। বা ওটার মধ্যে আপনি অর্নামেন্টস, গহনা রেখে দিছেন দামি। শুধুমাত্র দাদার ওই রুমের মধ্যে ঢুকার পারমিশন আছে। বাকি ২ জনের নাই। যে ২ জনের আপনি চাবি দিছেন। ওই যে রুমে ঢুকার পারমিশন আছে, ওইটা হলো অথরাইজেশন। সো এভাবে যদি কনসেপ্ট দাদিরে বলা যায়, দাদি যদি বোঝে, দাদি যদি বলে, "বাবা তুমি ঠিকই বলছো। আমি বুঝছি তো এবার।" তার মানে হলো আমি কনসেপ্টটা বুঝি। আর যেখানে একটা জিজ্ঞেস করলে ওই যে জার্গন বলি না আমরা? যে আ মানে খুব টেকনিক্যাল ওয়েতে বললাম, "হ্যাঁ, if there is a website and then if someone tries to access into the website" এরকম মানে ইট সাউন্ডস গুড বাট দিন শেষে অনেক কনসেপ্ট আছে সাইবার সিকিউরিটি যেগুলো হলো প্লেন ভাবে হয়তো বলা যাচ্ছে না বা মানুষজন বলতে পারতেছে না। যখনই আমার কাছে মনে হবে আমি জিনিসটা বলতে পারতেছি না প্লেন ইংলিশে আ দেন I have not understood the full concept. সো ৩ নাম্বার জিনিস যেটা চ্যালেঞ্জ সেটা হলো যেকোনো কনসেপ্টকে প্লেইন ইংলিশে বোঝা বা মানে প্লেইন ল্যাঙ্গুয়েজ এ বোঝা আরকি। তো এটা হলো ৩ নাম্বার চ্যালেঞ্জ। আর ৪ নাম্বার চ্যালেঞ্জ বলব না, স্পেশালি মিড লেভেলে সার্টিফিকেশন গুলো কস্টলি। মানে মিড লেভেলে, এন্ট্রি লেভেলে না। বাট এগেইন মানে যখন someone is at the mid level, so he or she has enough money to cover those, right? সো অনেক সময় হয় কি যে এটা একটু কস্টলি থাকে। কিন্তু আ তেমন কস্টলি না। দেখা যায় যে হয়তো $৪০-৫০ ৳৫,০০০ পড়ে এরকম আরকি। আ অনেক সার্টিফিকেটই আরকি। তো এগুলো হলো মেইন চ্যালেঞ্জ। আমি যদি সামারি করি ১ নাম্বার হলো আ সাইবার সিকিউরিটি লুকস লাইক এ সি, ওশেন। বাট আমরা যদি খুব মানে একটা ওয়েতে যাই যে আমার এই সার্টিফিকেটটা আমি নিবো বা আমি এই জিনিসটা নেক্সট ১ মাসের মধ্যে আমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। তাহলে আমার ওই ওশেনটা না ভেবে আমি ছোট পুকুর ভাবতে পারি যে না আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট একটা পুকুর। এটার মধ্যে আমি ডাইভ করলাম, এই জিনিসগুলো বুঝলাম। ওকে, I understand that. Then go to আ ফরেনসিক এনালাইসিস কি জিনিস লাগে? কমপ্লায়েন্স কি জিনিসগুলো
কিভাবে কাজ করে, কি জিনিস লাগে এরকম আরকি। 2nd যেটা বলব সেটা হলো কোডিং ল্যাঙ্গুয়েজ। সো একটু মানে আমি যদি ইভেন এটাও বলি যে জাস্ট আন্ডারস্ট্যান্ড করা কনসেপ্ট গুলো একটা প্রবলেম দিয়ে জিনিসটা সলভ করা এবং রিপিট করা এটা। 3rd হলো আ প্লেইন ল্যাঙ্গুয়েজে একটা জিনিস কনসেপ্ট বোঝা। আর 4th হলো কস্ট বাট নট চ্যালেঞ্জ আ বাট এটা একটা ব্যাপার আরকি। আচ্ছা। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আম এখানে একজন কোয়েশ্চেন করছে যে, "ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিং কি হেল্প করবে সাইবার সিকিউরিটিতে?" তো ভাইয়া অ্যান্সার দেওয়ার আগে আমি এখানে বলে দিই যে, অলরেডি ভাইয়া বলছে যে, কোডিং কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় থাকে। সো যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তাদের কোডিং এর চ্যালেঞ্জটা কিন্তু পার হয়ে গেছে আরকি। বাট আরো যে চ্যালেঞ্জ গুলো আছে যে, মানে যে টপিক গুলো শিখতে হবে। হয়তোবা আ যদি কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকো তাহলে তো অলরেডি বুঝতেছো যে, তোমার হয়তোবা আ ডিপি রিলেটেড প্রবলেম থাকে, ডায়নামিক প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম থাকে, হয়তোবা গ্রাফ রিলেটেড প্রবলেম থাকে, ট্রি রিলেটেড প্রবলেম থাকে, অথবা ব্রুট ফোর্স প্রবলেম গুলো থাকে। তুমি তো একসাথে সব প্রবলেম সব টেকনিক তো শেখো না। আ একটা সিরিয়ালি একটা ধাপ ধরে শিখো। অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে তুমি যদি দেখো যে অনেক কিছু আছে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার আছে, অ্যাপ ডেভেলপার আছে। কেউ তো চাইলে তো সব একসাথে শিখবে না। হয়তোবা একটা আ সেট করবে, তারপর ওটার উপর শিখবে আরকি। তো সাইবার সিকিউরিটিতে এরকম অনেক সেক্টর আছে, অনেক মানে অনেক রকম জবের অপরচুনিটি আছে। সো যেকোনো একটা জায়গা যে চুজ করে বা ২ টা জায়গা চুজ করে অথবা একটা কোর্স যেটা ভাইয়া আবারও বলতেছে Google যে সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন কোর্সটা আছে, ওই কোর্সটা যা শিখাচ্ছে সেগুলো ভালোমতো শেখা। এবং পাশাপাশি হচ্ছে যা শিখতেছি সেগুলো যাতে হচ্ছে একবারে সিম্পল ওয়েতে বুঝাইতে পারে একজনকে, সেই জিনিসপত্রগুলো কিন্তু থাকলে মোটামুটি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করা শুরু করা যাবে আরকি। তো এদিক থেকে হচ্ছে একজন কোয়েশ্চেন করছে যে ডিপ্লোমা করতেছে এবং সে CCNA এর একটা যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেশন করা আছে এবং পাইথন এর বেসিক নলেজ আছে। যদিও ভাইয়া এটা রিলেটেড অলরেডি অ্যান্সার দিছেন বাট সে পার্সোনালাইজ ভাবেই হয়তো জিজ্ঞেস করতে চাচ্ছে আরকি, জানতে চাচ্ছে। যে এখন আসলে তার কি করতে হবে? তার জন্য সে যে পাথে আছে আমি আমার সেম পাথে ছিলাম। আমি যখন বুয়েটে কম্পিউটার সায়েন্স এ ছিলাম তো তখন ভাবলাম যে আ আমাদের সময় তো আসলে ইন্টার্নশিপ অপশন গুলো আরো অনেক লিমিটেড ছিল। আমি এক্সাক্টলি 3rd ইয়ারে সিসিএনএ করছিলাম এবং আ আমি যেহেতু কম্পিউটার সায়েন্স এরও কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে তখন আমি 3rd ইয়ারে কোডিংটা মোটামুটি ভালোই পারি। আর যেটা হইছে যে আ কম্পিউটার সিস্টেম সম্বন্ধে যেহেতু আমাদের নলেজ ছিল কম্পিউটার সায়েন্স এ পড়ার কারণে, তো আমি এরকম একটা কোম্পানিতে ইন্টার্নশিপ মেইনলি না মানে পার্ট টাইম কাজ মানে বাংলাদেশে তখন পার্ট টাইম বলত আরকি। তো পার্ট টাইম একটা কাজে ঢুকছিলাম। তো তখন আমার পজিশন ছিল আইটি অ্যাডমিনিস্ট্রেটর। সো বেসিক্যালি আইটি অ্যাডমিনিস্ট্রেটর এই টাইপের পজিশনে সিসিএনএ খুবই ভালো একটা সার্টিফিকেট। কারণ সিসিএনএ নেটওয়ার্কিং এর ফুল কনসেপ্টটা কভার করে। এবং এর পাশাপাশি মানে সিস্টেম সম্বন্ধে জানা, কিভাবে আমি জিনিসগুলো মেইনটেইন করব, প্যাকেট, রাউটিং কিভাবে কাজ করে, ডাটা কিভাবে ট্রান্সফার হয়, নেটওয়ার্ক কিভাবে প্রোটেক্ট করব, ফায়ারওয়াল এগুলো-টেগুলো সব কভার করে আরকি। সো আ যেই ভাইটা এই কথাটা বলছে, খুবই ভালো একটা কাজ করতেছে সে। সো আ সে যদি বেরও হয় এবং ডেফিনিটলি মানে এটা হলো অনেকটা ওই যে আমি যেটা ফার্স্ট ইয়ার বলছিলাম, উইথআউট এনি এক্সপেরিয়েন্স। সেই এক্সপেরিয়েন্স এর যে পজিশন গুলো থাকে যে আইটি অ্যাডমিন বা আইটি সাপোর্ট বা আম সাপোজ অ্যানালিস্ট লেভেল 1 এই টাইপের যে পজিশন গুলো থাকে সেগুলোর জন্য সিসিএনএ আ একটা অ্যানাদার গুড সার্টিফিকেট টু হ্যাভ। আর এর পাশাপাশি কনসেপ্ট গুলো ক্লিয়ার করা আ সেগুলো আরকি খুব ইম্পোর্টেন্ট। সো যেই ভাই ডিপ্লোমা করতেছে সে রাইট ট্র্যাক এ আছে, ঠিক কাজ করতেছে। আ যদি তার ফিল্ড কি আমি জানি না। সে যদি একটু কোডিং একটু যদি সে ট্রাই করে এট লিস্ট ইভেন সে যদি বিল্ড না করে, কিন্তু তার আরেকজন টিমমেট যে হলো ইঞ্জিনিয়ার, সে কোডিং করছে। সে এট লিস্ট আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এই ফাংশন গুলো কিভাবে কাজ করতেছে। রাদার দ্যান বিল্ডিং ইট, দ্যাট উইল গো অলসো লং ওয়ে। কারণ আমাদের দিন শেষে তো একটা টিমে কাজ করব আমরা। তো যখন আমরা টিমে কাজ করি, আমি কি কারণে এআই এর কথা বলছি। যে আমি আমার এআই লাগতেছে না আমার পজিশনের জন্য। কিন্তু আমার টিমমেট আরেকজন যে এআই সিকিউরিটি নিয়ে কাজ করে। বা সিস্টেমে এআই সিকিউরিটি কিভাবে ইমপ্লিমেন্ট সেটা নিয়ে কাজ করে। এখন তার সাথে আমি কথা বলতে গেলে তো আমার নলেজ লাগবে একটা। সেই নলেজটার জন্য এই ক্লাউড, আইটি, কোডিং এরকম বিভিন্ন জিনিস এট লিস্ট সেটার জন্যও লাগে। তো ওই ভাইটা রাইট ট্র্যাক এ আছে। জাস্ট হলো একটু যদি অ্যাডভান্স করার জন্য আরো ২-১ টা সার্টিফিকেট
নেটওয়ার্ক সাইডে একটু নলেজ, সাইবার সিকিউরিটি কনসেপ্ট আর একটু হালকা কোডিং থাকে, তাহলে আ there is nothing that can stop him. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আ তো এখন একটা স্টুডেন্ট তো মোটামুটি প্রিপারেশন নিল জবে ঢোকার জন্য। এই যে জিনিসপত্র এবং জবে ঢুকলো। ঢোকার পরে আসলে এই ফিল্ডে যদি সে ক্যারিয়ারটা কন্টিনিউয়াসলি ভালো করতে চায় আরকি। সেক্ষেত্রে তার মাইন্ডসেটটা কিরকম থাকা উচিত? সো যদি কন্টিনিউয়াসলি করতে চায়, তাহলে আমার কাছে মনে হয় আমার যতটুকু যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হলো এগেইন অর্গানাইজড, বিইং অর্গানাইজড, সুপার ফোকাসড অ্যান্ড কিউরিওসিটি। এই ৩ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। সো যেকোনো ক্যারিয়ারে, যেকোনো ক্যারিয়ারে নট সাইবার সিকিউরিটি, যেটা হয় ১ম এ we are too focused on the technical. কারণ I want to enter into the job market, right? I want to start the career. সো আমি ক্যারিয়ার স্টার্ট করলাম। আমার কি স্কিল সেট লাগতেছে? এক্সপেরিয়েন্স, আ এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে একটু বলি। আমি একটা কমেন্ট দেখেছিলাম। ক কমেন্টটা কাইন্ড অফ সেম, যে অনেক সময় দেখা যায় জব পজিশনে ফ্রেশার খুঁজতেছে, কিন্তু ফ্রেশারের থেকেও এক্সপেরিয়েন্স চাচ্ছে। হ্যাঁ, এটা খুব কমন বাংলাদেশে। এবং এটা নিয়ে মাঝে, মাঝে আমরাও হাসি যে, "তুমি ফ্রেশার চাচ্ছ, ফ্রেশারের সেলারি দিচ্ছ, অথচ তুমি এক্সপেরিয়েন্স চাচ্ছ।" তো এটার ক্ষেত্রে দ্যা ইজিয়েস্ট ওয়ে টু প্রুভ দিস, হ্যাঁ? সেটা হলো ইন্টারনেটে বিভিন্ন ডেটা সেট পাওয়া যায়। আমার মনে আছে একটা ছোট্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন আমার পিএইচডি প্রায় শেষ করতেছি, তো তখনকার টাইমে আমি Bloomberg এ জয়েন করতে চেয়েছিলাম। Bloomberg হলো মানে ইউএস এর বা ওয়ার্লড এর একটা ওয়ান অফ দ্যা বিগেস্ট মানে নিউজ প্ল্যাটফর্ম, এবং এটা অনেক কিছু করে আরকি। তো সেটাতে আমার একটা প্ল্যান ছিল ডেটা সায়েন্টিস্ট হিসেবে জয়েন করা। এখন প্রবলেমটা হইতেছে আমি যে কাজগুলো করছি মেশিন লার্নিং এর কাজ করছি, আমার পিএইচডির সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। কিন্তু আমার ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য কিছু, কিছু যে কোয়ালিফিকেশন লাগে, মানে বিগ ডেটা নিয়ে কাজ করার আমার এক্সপেরিয়েন্স নাই। তো তখন আমি কি করলাম? এই সেম এক্সপেরিয়েন্সটা আপনারা সবাই ইউস করতে পারেন বা তোমরা সবাই ইউস করতে পারো। সেটা হলো আমি দেখলাম যে ইন্টারনেটে কি, কি ধরনের বিগ ডেটা সেট এভেইলেবল। তো তখন দেখলাম নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর একটা বড় ডেটা সেট, যেটা হলো অনেক পুরনো, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ? যেটা হলো রিলেভেন্ট না, সেটা এভেইলেবল। আমি সেটাকে ডাউনলোড করলাম। করার পরে আমি ওই Hive, Facebook এর একটা আছে। আর QL, এই ২ টা নিয়ে GraphQL নিয়ে আমি এই ২ টা নিয়ে কাজ করলাম। কাজ করার পরে তখন আমার কনসেপ্ট গুলো আমি ঝালায় নিলাম যে, আচ্ছা, বিগ ডেটা নিয়ে কাজ করলে এই চ্যালেঞ্জ ফেস করতেছি আমি। এই জিনিসটা আমি এভাবে সলভ করতেছি। এই ডেটার ক্ষেত্রে এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হইতো। এই জিনিসটা আমি জানতাম না। করার পরে যখন ইন্টারভিউতে গেলাম, আমার বিভিন্ন সাইডে ওরা ইমপ্রেসড। যখন বিগ ডেটা নিয়ে কোয়েশ্চেন করল, আমি বললাম যে, আমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স নাই, প্র্যাকটিক্যাল নাই, কিন্তু আমি এইভাবে কাজ করছি। আমাকে কিছু কোয়েশ্চেন করল, আমি জিনিসগুলো অ্যান্সার দিলাম। ওরা তখন আমাকে বলল যে, "I am impressed", যে ইন্টারভিউটা ছিল, যে, "You didn't have experience." আচ্ছা, আমি বাংলাতে বলি যে, "তোমার এক্সপেরিয়েন্স ছিল না এই ফিল্ডে কাজ করার। স্টিল তুমি একটা ডাটা সেট ১ টা ২ টা ডাটা সেট নিয়ে কাজ করছো। তুমি জিনিসগুলোকে এক্সপ্লোর করছো, এপ্লাই করছো কনসেপ্ট, চ্যালেঞ্জ ফেস করছো, সেটাকে সলভ করছো। এই যে তোমার কিউরিওসিটি, এই যে তোমার কাজ করার এইটা অনেক এক্সপেরিয়েন্স মানুষের থেকেও তোমাকে আগায় রাখতেছে।" সো যে ফ্রেশার, তাকে আমি হাইলি রিকমেন্ড করব, এবং আমার কিন্তু ওটা হইছিল। কিন্তু পরে সামহাউ সাইবার সিকিউরিটি আমাকে টানছে। সো যেটা হইছিল, যেটা হলো মেইন পয়েন্ট, সেটা হলো একজন যদি ফ্রেশার হই আমি কিন্তু স্টিল আমি একটা ল্যাব এনভায়রনমেন্ট এ কাজ করতে পারি। আমি বিভিন্ন ধরনের অ্যাটাক এক্সপ্লয়েট করতে পারি। তারপরে আমি একটা ডেটা সেট নিয়ে কাজ করতে পারি। আমি একটা স্ক্রিপ্ট রান করতে পারি। আমি Python এ একটা কোডিং করে একটা আস্ক রান করতে পারি। এগুলো কিন্তু আমাকে থামায় রাখতেছে না। এখন আমার মতো যদি অন্য কেউ ইন্টারভিউয়ার বোর্ডে থাকে এবং সে যদি বলে যে এটা কিভাবে কাজ করে, I will be transparent. আমি বলব যে আমার কোন কোম্পানিতে কাজ করার এক্সপেরিয়েন্স নাই। কিন্তু আমি এই জিনিসটা এভাবে করতে পারবো, বা এই জিনিসটা আমি এভাবে করছি। আমি ডেটা সেট নিয়ে কাজ করছি। আমি সিউরলি বলতেছি যে 80% ক্ষেত্রে, মোর দ্যান 80% ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। এবং তাকে হায়ার করব রাদার দ্যান কেউ আইসা বলতেছে, "না, আমি এটা জানি না", বা মানে we absolutely hate that answer. আমরা বলব যে, "তোমার যে লিমিটেশন এর মাঝখানে তুমি কি করছো?" তো তার জন্য আরকি এটা অ্যান্সার হবে। আচ্ছা।
থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া খুব চমৎকারভাবে একটা অ্যান্সার দিছি। তো এইখানে হচ্ছে আমি কিছুটা এড করতেছি আরকি। মানে সাইবার সিকিউরিটির লাইনে না, যেকোনো জেনারেল লাইনে আরকি। তো আমরা যেটা হচ্ছে আমার একটা আইডিয়া আরকি। আ সেটা হচ্ছে গিয়ে আমরা যখন দেখি যে ফ্রেশার চাই বাট হচ্ছে এক্সপেরিয়েন্স লাগে। মানে ফ্রেশার হিসেবে নিবে কিন্তু এক্সপেরিয়েন্সড ফ্রেশার আরকি। তো এরকম একটা জিনিস মানুষ চায় এখনো বিভিন্ন জায়গায়। তো তখন আমাদের যারা ফ্রেশার থাকে তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে, "ভাই আমি তো ভার্সিটিতে পড়ছি। আমি তো আর চাকরির অভিজ্ঞতা নাই। আমাকে এখন অভিজ্ঞতা ছাড়া চাকরি কে দিবে?" তো এই যে একটা টেকনিক হচ্ছে সেটা হচ্ছে যে ভার্সিটি থাকা অবস্থায় তুমি এমন একটা প্রোডাক্ট বিল্ড করো তুমি নিজে, নিজে যে প্রোডাক্টটা আসলে আ তুমি সেল করতে পারবা। ঠিক আছে? সেটা যেকোনো কিছু হইতে পারে। যখন তুমি এই জিনিসটা সেল করতে পারবা প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যখন তুমি বানাবা, তুমি কিন্তু অলরেডি এক্সপেরিয়েন্সড। তুমি কিন্তু ২-৪ জনের কাছে সেল করছো। তার মানে কিন্তু তুমি কিন্তু ১ বছরের এক্সপেরিয়েন্সড হয়ে গেলো। যদি 3rd ইয়ার অবস্থায় বা 4th ইয়ার অবস্থায় থাকা যদি কাজটা করো আরকি। তো এইটা এখন একটা এক্সকিউজ হয়ে যায় যে, "ভাই আমি ফ্রেশার, আমি কিছু জানি না।" তো তখন কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে হায়ার করে না। তো যারা ফ্রেশার তাদের জন্য হচ্ছে সাজেশন এরকমই থাকলো যে, ভার্সিটি থাকা অবস্থাতেই তুমি এমন একটা জিনিস বিল্ড করো যেটাকে তুমি সেল করতে পারবা, অথবা তুমি সার্ভিস হিসেবে সেল করবা। প্রোডাক্ট না, তুমি সার্ভিস হিসেবে সেল করবা। হয়তোবা তুমি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানো। তুমি অলরেডি হয়তোবা এমন একটা কোম্পানিতে বা এমন একটা ভাইয়ের সাথে নেটওয়ার্কিং করলা যে, "ভাই আমি হয়তোবা এই সার্ভিসটা দিতে চাই।" তো ওই সার্ভিসটা দিতে চাইলে কিন্তু অলরেডি কিন্তু তুমি এক্সপেরিয়েন্সড হয়ে গেলা আরকি। তো এটা আ একটা জেনারেল একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম আরকি। তো থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটা কোয়েশ্চেন হচ্ছে আছে আমার আমার এটা পার্সোনালি আমার একটা কোয়েশ্চেন। হুম, আ হুম, হুম। আমরা সেশনের প্রায় শেষের দিকে চলে এসেছি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আ কোয়ান্টাম কম্পিউটার তো হয়তোবা ইন ফিউচার চলে আসতেছে বা আসছে এরকম একটা বিষয়। প্লাস এআই তো অলরেডি ট্রেন্ড এ আছে। সো কোয়ান্টাম কম্পিউটার এবং এআই ২ টা একসাথে যদি মার্জ হয়ে যায় বা একসাথে কাজ করে, তখন তো সিকিউরিটিটা অনেক বেশি টাফ হয়ে যাবে। যেমন হয়তোবা এখন আমরা চিন্তা করতেছি যে যেই সিকিউরিটি গুলো এখন আছে সেগুলো হয়তোবা একটা সাধারণ একটা কম্পিউটার হয়তোবা ১০০০ বছর লাগবে। হয়তোবা আরেকটু হাই পারফরম্যান্স কম্পিউটার বা সুপার কম্পিউটার নিলে হয়তোবা সেটা শত বছর লাগবে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার আসলে তো এই জিনিসপত্রগুলো হয়তোবা সেকেন্ডে বা মিনিটে হয়ে যাবে। সেই ক্ষেত্রে ধরেন এই কোয়ান্টাম কম্পিউটার এবং এআই যখন একসাথে মিক্সড হয়ে একটা জিনিস করতে যাবে, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা আসলে এটা কিভাবে আটকাবে? তারা কিভাবে আসলে এটাকে দেখতেছে? আ এবং ধরেন Amazon এর মতো কোম্পানিগুলো আসলে এগুলোকে নিয়ে কিভাবে আ প্রটেক্ট করবে আরকি? খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আ সো এটার আসলে অ্যান্সারটা কি? সো অ্যান্সারটা হলো আ মানে কোয়ান্টাম কম্পিউটিং এর ক্যাপাবিলিটি এবং এআই এর যে ক্যাপাবিলিটি এটার সাথে ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল গুলো বা সিকিউরিটি যে অ্যালগরিদম গুলো সেগুলো অ্যাডাপ্টেবল। সো অ্যাডাপ্টেবল কেন? সো দেখা যায় যে আমরা সাপোজ ইনিশিয়ালি আমাদের আ এখন এগুলো তো সিকিউরিটি কনসেপ্ট চলে আসে। যেমন হলো এনক্রিপশন কি? এনক্রিপশন কি আমরা যদি ইউজ করি RSA আ 2048 সো এটার ক্ষেত্রে আ 2 টু দ্যা পাওয়ার আ 2 টু দ্যা পাওয়ার 10 এ হলো ১০২৪ সো 2048 এ হলো 2 টু দ্যা পাওয়ার 20 আচ্ছা। সো দেখা যাইতেছে যে ২০ টা ইয়ে দিয়ে একটা কি তৈরি হচ্ছে, রাইট? মানে 2048 পাওয়ার এর একটা কি আমি খুব সিম্পল ভাবে বলি। সো এখনকার টাইমে অ্যালগরিদমটা আমরা যখন একটা ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ইমপ্লিমেন্ট করি, সেটা হলো 2048 কি। এখন সেটার জন্য একটা সুপার কম্পিউটারের ক্র্যাক করতে লাগে 986 ইয়ার্স। আচ্ছা। এখন কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু অলরেডি ইন দ্যা মার্কেট। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং ইন্ডাস্ট্রি লেভেলে আসে নাই, গভর্নমেন্ট লেভেলে আসছে। যখন আমি IBM এ ছিলাম তখন IBM আর Google হলো কোয়ান্টাম কম্পিউটিং এ ১-২ কাইন্ড অফ সবসময় কম্পিটিশন করে। সো সেটার ক্যাপাবিলিটিটা যেহেতু বেটার, সো এর জন্য গভর্নমেন্ট লেভেলে রাখছে। এখন আমরা যারা সিকিউরিটি রিসার্চার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার আমরা যখন ভাববো, তখন যেটা হয় কি বিভিন্ন ফ্রেমওয়ার্ক থাকে। যেমন যে বললাম NIST। তো আমি আমাদের AWS বা আমি যদি Azure বলি, এদেরকে প্রতি বছর কমপ্লায়েন্স পাস করতে হয়। আর সেই কমপ্লায়েন্স এ দেয়া থাকে যে তোমার ক্রিপ্টোগ্রাফি কি, এত কি হইতে হবে। তোমার SHA প্রোটোকল, SHA প্রোটোকল যেটা হ্যান্ডশেকের কাজ করে, সেটাতে এত কি হইতে হবে। বা SHA র ভার্সন 3 লাগবে, ভার্সন 2 হবে না। এবং এই অ্যাডজাস্টমেন্টটা প্রতি বছর বা ১-২ বছর পর হয়। এখন যেটা 2048 সেটা যদি দেখে যে কোয়ান্টাম কম্পিউটিং অলমোস্ট ক্লোজ টু ক্র্যাক দিস তখন যেটা করবে যে সিকিউরিটি যে কাউন্সিল ওরা সেটাকে 4048 বানায় দিবে।
যে এখন তোমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হবে 4048। এখন 4048 হলে এটা কিন্তু দ্বিগুণ হয় না। এটা হয় এক্সপোনেনশিয়াল এ। সো সেটা ১,০০০ বছর থেকে হয়ে যাবে ১,০০,০০০ বছর ক্র্যাক করা। মানে এটা কিন্তু ১,০০০ বছর ছিল, এখন সেটা ২,০০০ বছর হবে না। এটা কিন্তু 2 এর এক্সপোনেনশিয়াল। সেটা তখন হয়ে যাবে ১,০০,০০০ বছর। সো এখন কোয়ান্টাম কম্পিউটিং যদি সুপার অ্যাডভান্স ও হয়, ইট উইল বি বিহাইন্ড। সো এর জন্য দেখা যায় যে এটা এই প্রবলেমটাকে এভাবেই সলভ করে যে যখন বিভিন্ন আমাদের তো দিন শেষে তো আমরা তো বিভিন্ন প্রোটোকল গুলো ইমপ্লিমেন্ট থাকে। তো সেগুলোর স্ট্যান্ডার্ড থাকে। সিকিউরিটি কাউন্সিল ওই রিস্ক অনুযায়ী স্ট্যান্ডার্ড গুলোকে আপগ্রেড করে প্রতি বছর। যখনই আপগ্রেড করে তখন প্রত্যেকটা কোম্পানিকে রান করতে হলে সে আপগ্রেড প্রোটোকলটাকে ফলো করতে হবে। না হলে সে সার্টিফিকেশন ফেল করবে। আর সার্টিফিকেশন ফেল করলে সে কোম্পানিতে কেউ কাজ করবে না কোম্পানির সাথে। তো এভাবে আরকি এই জিনিসটা মেইনটেইন হয়। আ আর আইটির ক্যাপাবিলিটা রাদার দ্যান আ মানে এই স্কেল ক্যাপাবিলিটি আইটিরটা হইলো মোর লাইক ব্রিংগিং 0 ডে ভালনারেবিলিটি মানে যেটা হলো আ এখনো আইডেন্টিফাই হয় নাই। এটার ক্ষেত্রে আরকি ভালনারেবিলিটি গুলো বেশি। বাট উই আর টকিং অ্যাবাউট এ সুপার অ্যাডভান্স কনসেপ্ট। বাট এভাবে আচ্ছা। আরকি জিনিসটা থ্যাংক আরকি ইউ ভাইয়া। সলভ করা পসিবল। জি, জি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আমরা সেশন একবার শেষে চলে আসছি। আমরা লাস্ট কিছু ২-১ টা কোয়েশ্চেন একসাথে হুম, হুম। করতেছি। করে আমরা হ্যাঁ, হয়তোবা হ্যাঁ। সেশনটা শেষ করব। সেটা হচ্ছে যে আ মানি ব্যয়বহুল সার্টিফিকেশন। ব্যয়বহুল সার্টিফিকেশন বলতে কিন্তু যে ৳৫,০০০ বা ৳৬,০০০ ই হচ্ছে গিয়ে এরকম একটা বিষয় ভাই বলছে। এটা খুব একটা বেশি না যারা মিড লেভেলে থাকে। তারপরে একজন কোয়েশ্চেন করছে ব্যয়বহুল সার্টিফিকেশন ছাড়া শুধু স্কিল ও প্রজেক্ট দিয়ে কি চাকরি করা যথেষ্ট? তার একটা নাম্বার ১ কোয়েশ্চেন। ২ নাম্বারটা হচ্ছে Amazon এর মতো কোম্পানিগুলোতে ইন্টার্ন বা ফ্রেশার হিসেবে কাদেরকে খোঁজে? এবং Amazon এর মতো বড় কোম্পানিগুলোর মধ্যে আসলে সাইবার আ আক মানে সাইবার অ্যাটাক গুলো কোনগুলো হয়? কোন টাইপের সাইবার অ্যাটাক গুলো হয়? এই ৩ টা কোয়েশ্চেন। আরেকটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে একজন বলতেছে এটা স্বাভাবিক যে কোনটা বেটার হবে? বলতেছিল যে সাইবার সিকিউরিটিতে সে ব্যাচেলর করবে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ নাকি কম্পিউটার সায়েন্স এ? যদি সে সাইবার সিকিউরিটিতে এম আ ক্যারিয়ার করতে চায়। তো এই ৪ টা কোয়েশ্চেন ভাইয়া একসাথে একটা অ্যান্সার দিলে আচ্ছা ভালো হয়। একটু হয়তো ৪ টা কোয়েশ্চেন একবারে করাতে মিলায় ফেলতে পারি। সো একটা করে জি, করলে জি। আমার জন্য ভালো হয়। আমি লাস্টেরটা আমার মনে আছে। সো সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিএসসি। আচ্ছা। আহ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা বা ডিগ্রিটা আমার কাছে একদমই নতুন। নতুন বলতে বুঝাচ্ছি যে আ সিএসসি আসলে কাইন্ড অফ কভার করে এভরিথিং। সাইবার সিকিউরিটি ফোকাসড হওয়া পসিবল। আমাকে যদি চুজ করতে বলা হয় তাহলে আমি সিএসসি চুজ করব। তার কারণ হলো সিএসসি নট নেসেসারি সাইবার সিকিউরিটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফোকাস করে। সিএসসি বিল্ড দ্য ফাউন্ডেশন। সো সিএসসি হলো এমন একটা জিনিস যেটা হলো যে একটা বাড়ি যেমন তৈরি করতে গেলে আমার ফাউন্ডেশন লাগে যে নিচে। ফাউন্ডেশন যত স্ট্রং হবে বাড়িটা তত টিকে থাকবে কঠিন টাইমে। সিএসসি হলো সেরকম একটা সাবজেক্ট। সো সিএসসি তে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করবে, কোডিং শিখাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখাবে, সাইবার সিকিউরিটি কনসেপ্ট শিখাবে। সো এটাতে যেটা হবে যে সিএসসি থেকে আমার সাইবার সিকিউরিটি আমি চুজ করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চুজ করি, আমার সাকসেস রেটটা বেড়ে যাবে। আর সাইবার সিকিউরিটি আমি চুজ করতে পারি। কিন্তু এমনও তো হইতে পারে যে ২ বছর পর আমার ভাল লাগতেছে না। তখন তো আমার সিএসসির বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট অনেক কম থাকবে। সিএসসির ডিগ্রি হলো ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। কিন্তু সাইবার সিকিউরিটির জন্য কিন্তু আমার জব পজিশন কমে যাচ্ছে। কোন সেন্সে? সিএসসি পাস করার পরে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবো। আমি ডেটা অ্যানালিস্ট এ যেতে পারবো। আমি সফটওয়্যার ডেভেলপার হইতে পারবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবো। আমার জব পজিশন অনেক ওপেন। কিন্তু আমি সাইবার সিকিউরিটি হলে শুধু সাইবার সিকিউরিটি। সো আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটাও এখনো ওয়েল রিকগনাইজড না। মানে বাইরের দেশগুলোতে। সবাই আন্ডারস্ট্যান্ড করে সিএসসি কম্পিউটার সায়েন্স এর ডিগ্রি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইস নিউ কাইন্ড অফ ডিগ্রি। যেটা হয়তো জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকবে রাদার দ্যান আদার কনসেপ্ট। সো আমাকে চুজ করতে দিলে আমি সিএসসি বলব। এটা হলো অ্যান্সার। জি। তারপরে কি জানি কোয়েশ্চেন ছিল আরেকটা? কোয়েশ্চেন ছিল ভাইয়া যে Amazon এর মতো কোম্পানিগুলোতে আসলে আচ্ছা হ্যাঁ, ইন্টার্ন বা ফ্রেশার হিসেবে কাদের খোঁজে? আচ্ছা। সো আহ Amazon এর মতো কোম্পানিগুলোতে আ ২ টা সাইডে ঢুকা যায়। একটা হলো ব্যাচেলর অবস্থাতে। আ না, কলেজ অবস্থাতেও ঢোকা যায়। কিন্তু সেটার খুবই রিকোয়ারমেন্ট হলে ইউএসএ থাকতে হবে। মানে সরি, মানে Amazon এর যেখানে ঢোকার চেষ্টা করতেছি সেখানে থাকতে হবে। কলেজ অবস্থাতে।
কারণ সেটা হলো রেসিডেন্টদের জন্য লিমিটেড থাকে। আচ্ছা, ব্যাচেলর অবস্থাতে যেটা ঢোকা যায়, সেটার ক্ষেত্রে হইলো মেইনলি কাজ দেখবে ওরা। হ্যাঁ? ব্যাচেলর অবস্থাতে সার্টিফিকেট থাকলে ভালো, কিন্তু সার্টিফিকেটটা খুব বেশি স্ট্রিক্ট না আরকি ব্যাচেলর অবস্থাতে। আর ওরা মানে যেটা দেখে যেমন গত বছর আমি ৪ জনকে হায়ার করা হইছে। সো ওরা যেটা করছে আমি যাদেরকে আমরা হায়ার করছি বা আমি হায়ার করছি ওদেরটা আমি বলি। ওরা যেটা করছে, ওরা নিজেরা একটা প্রজেক্ট বিল্ড করছে। এবং সে প্রজেক্টটা এত মানে ইনোভেটিভ একটা প্রজেক্ট যে মানে ওরা মেইনলি এলএলএম দিয়ে একটা রিয়াল লাইফ সিকিউরিটি প্রবলেম সলভ করার চেষ্টা করছে। এলএলএম হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআই এর কনসেপ্ট। ব্যাচেলর অবস্থাতে। তো এখন আমাদের কাছে তো একটা পজিশনে দেখা যাইতেছে যে ৩০ টা মানে ইন্টার্নশিপ অবস্থাতে ৩০০ পড়তেছে, ৩০০০ ও পড়তেছে আবার পজিশন টু পজিশন ৩০০ আ ইয়ে ২০০ ও পড়তেছে। এখন ২০০ থেকে কিন্তু আমরা ২০০ দেখি না। রিক্রুটার আসবে, রিক্রুটার এসে ২০০ থেকে ১০ টা চুজ করে। সে ১০ টার ক্ষেত্রে আমরা ইন্টারভিউ নিই, রাইট? সো যখন আমরা দেখব সামথিং আউট অফ অর্ডিনারি, হ্যাঁ? তাহলে সেটা আমাদের জন্য একটা বিগ প্লাস হায়ার করার ক্ষেত্রে। এটা একটা ইজি ওয়ে ক্র্যাক করার। 2nd ওয়ে হলো মানে বিভিন্ন সাইডে কাজ করার অভিজ্ঞতা বলতে কোম্পানিতে না। ডেটা সেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা, বিভিন্ন সিমুলেশন ল্যাবে কাজ করার অভিজ্ঞতা। ওই যে ইন্টারমিডিয়েট এর যে ছেলেটা, হ্যাঁ? ওই ছেলেটাতে যেমন আমি আবার বলতেছি যে ইন্টারমিডিয়েট যে ছেলেটা বলতেছিল যে সে এগুলো নিয়ে কাজ করছে, এটা নিয়ে কাজ করছে। এই ধরনের কাজ যখন আমি দেখব যে সে কলেজ লেভেলে এই ধরনের কাজ করতেছে, তার মানে হি ইজ সুপার ফোকাসড, সুপার ডেডিকেটেড। সো বাইরের দেশে ক্র্যাক করা কিন্তু ইজি বাংলাদেশের থেকে। কেন? কারণ বাইরের দেশে শুধুমাত্র কোয়ালিটি দেখে, নাথিং এলস। সো যখন আমি দেখব যে না, ওর কিউরিওসিটি অনেক, অলরেডি সে ট্রাইড, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে, কনসেপ্ট গুলো জানে। তারপর একটা প্রজেক্ট নিয়ে এরকম বললাম যে ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে কাজ করছে। ইন্টার্নশিপ অবস্থাতে এই জিনিসগুলোই দেখবে। যে ম্যাচুরিটি দেখবে না। দেখবে না যে এক্সপেরিয়েন্স এগুলো দেখবে না। কারণ জানে অ্যা হি সে একটা ব্যাচেলর অবস্থায় আছে। মানে ব্যাচেলর ডিগ্রি অবস্থায় আছে। সো সে অবস্থাতে সে পড়ালেখা করতেছে। তার পাশাপাশি এগুলো করতেছে। সো এই জিনিসগুলো আরকি মেইনলি দেখবে। তারপর আপনার আরেকটা কোয়েশ্চেন ছিল। 2nd জি, কোয়েশ্চেনটা কি জানি জি ছিল? ভাই। এটা হচ্ছে যে Amazon এর মতো বড় কোম্পানি প্রতিষ্ঠানে সাধারণত কি ধরনের সাইবার অ্যাটাক হয় আরকি? আহ হ্যাঁ, এটা একটু কনফিডেনশিয়াল কোয়েশ্চেন। আ আমি একটু টাইম নিবো। কারণ হলো কোন জিনিসটা বলা যাবে, কোন জিনিসটা বলা যাবে না, সেটা ভাবতে হবে আমার। আমার কাছে মনে হয় যদি খুব কনফিডেন্সিয়াল হয় তাহলে আচ্ছা, আমরা এটা স্কিপ করতে আচ্ছা পারি। তাহলে সমস্যা এটাকে নেই। আমি আজকে নরমাল ভাবে বলি। অনেক সময় কিছু ডেডিকেটেড কান্ট্রি থেকে অ্যাটাক আসে। আ যেগুলোকে যেগুলোকে এমবার্গো দেয়া থাকে আরকি। আ খুব কমন ৩ টা কান্ট্রি বলি নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া। সো এই ৩ টা কান্ট্রি থেকে প্রচুর অ্যাটাক আসে। আ সো আমাদের যেটা হয় যে যখন একটা অ্যাটাক আসে এগুলোকে কোঅর্ডিনেটেড অ্যাটাক বলে। সো কোঅর্ডিনেটেড অ্যাটাক অফেন টাইমস একটা লার্জ অর্গানাইজেশন বা ৩-৪ টা বিল্ডিং এর সমস্ত ইঞ্জিনিয়ার ওরা হলো জাস্ট অ্যাটাক করার জন্য ওদেরকে পে করা হচ্ছে এই টাইপের। তো লার্জ স্কেল অ্যাটাক হয়। তো এই ধরনের অ্যাটাক গুলোতে আমরা মেইনলি হলো ওই মানে ফার্স্ট এ বিভিন্ন টাইপ থাকে। তো মেইনলি হলো প্যাটার্ন, আরেকটা হলো সিগনেচার, আরেকটা হলো হিস্টোরি। সো এই ৩-৪ টা কমন জিনিসের উপর বেস করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ফার্স্ট জিনিসটা হলো খুব ইম্পোর্টেন্ট যে সিগনেচার। সো সিগনেচার প্যাটার্ন দেখে আমরা বুঝি যে অরিজিনেশন ফ্রম হোয়ার। আর সিকিউরিটি অ্যাটাক এর ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল থাকে মানে ট্রেস রিমুভ করে ফেলা। সো এর জন্য এটা হলো চোর পুলিশের মতো আরকি। আমরা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো, তত সহজে আমাদের জন্য ইজি হবে। সো অ্যাটাক আইডেন্টিফাই করা এবং দেন ওই প্রতিদিন, প্রতি মুহূর্তে, হ্যাঁ? ইয়ে থাকে DDoS অ্যাটাক এর মতো ইয়ে হইতে থাকে। তারপরে হলো ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে সাপোজ AWS এর একটা বাকেটে ডেটা আছে। ওইটার IAM পলিসি, IAM মানে হলো আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট পলিসি পাবলিকলি ওপেন আছে ফর এক্সাম্পল ভুলে। সাথে, সাথে সেই ডেটার সমস্ত কিছু বের করে নেয়া। তো এখন এটা কিন্তু AWS এর অনেক সময় থাকে AWS এর কাস্টমাররা এই কাজটা করে। তো এটা হলো খুব ফ্রিকোয়েন্ট একটা কাইন্ড অফ অ্যাটাক। যেখানে হলো ডেটা এক্সট্রাক্ট করে বা দেখা যাইতেছে যে একটা মেশিনে অ্যাক্সেস করছে, সেই মেশিনটাকে প্রোপাগেট করে আরো মাল্টিপল মেশিন রান করতেছে। হঠাৎ করে দেখা $১,০০,০০০ বিল চলে আসতেছে। তো এই ধরনের অ্যাটাক গুলো খুব ফ্রিকোয়েন্ট আরকি।
তো সেগুলো সলভ করার জন্য ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম থাকে, সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম থাকে। সো এই ধরনের টিমগুলো মানে ডে টু ডে এবং যেটা হয় যে আমাদের যে রেড টিম থাকে, মানে রেড টিম বললে কিন্তু একটা টিম না। কারণ Amazon-এর মতো একটা কোম্পানি মানে সিরিজ অফ টিমস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি টিম থাকে। তো এই টিমগুলো প্রতি মুহূর্তে ইন্টারনালি এক্সপ্লয়েট করার চেষ্টা করে। তার মানে ওরাই আমাদের সিস্টেম এক্সপ্লয়েট করার চেষ্টা করতেছে। এবং যখন একটা ফাইন্ডিং পায় সাথে, সাথে আমাদেরকে রিপোর্ট করে যে এখানে কিন্তু সিস্টেমটা উইক। তখন কিন্তু আমরা সলভ করার চেষ্টা করি। Amazon-এর কিন্তু availability 99.99999% তার মানে হলো প্রতি বছরে জেনারেলি ২৮ সেকেন্ডের বেশি ২৮ বা ৩০ সেকেন্ডের বেশি ডাউন থাকতে পারবে না সিস্টেম। এটা এনশিওর করার চেষ্টা করে। সো মানে দ্যাটস হাউ এফিসিয়েন্ট উই নিড টু বি। আচ্ছা হুম, আরেকটা মানে ওকে। কোয়েশ্চেন ছিল বা এরকম ছিল জি। কিছু? হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে ওই যে বলতেছিল আরকি যে যদি মানে স্কিল দিয়ে কি জব পাওয়া যাবে কিনা? মানে যেগুলো হচ্ছে টাকা লাগে সার্টিফিকেট করতে অনেক টাকা-পয়সা খরচ হয়। এই সার্টিফিকেশন ছাড়া শুধুমাত্র স্কিল বা সামথিং প্রজেক্ট করে জব পাওয়ার পসিবিলিটিটা কেমন? অবশ্যই আছে। অ্যা মানে এরকম না যে মানে যেটা হয় কি মানে সার্টিফিকেট গুলো মানে হেল্প করে আরকি একজনকে ক্যারিয়ার অ্যাডভান্স হুম, করতে হুম, বা মানে জব পজিশন গুলোর ক্ষেত্রে। কারণ এগেইন আমাদের কিন্তু সিস্টেমটা বুঝতে হবে যে সিস্টেমটা কিভাবে কাজ করে। আমি হায়ারিং ম্যানেজার বা একজন কোম্পানির ডিরেক্টর সে কিন্তু রিজুমি দেখবে না। হ্যাঁ? যেটা হয় একজন এইচআর বাংলাদেশে এইচআর থাকে, এখানে রিক্রুটাররা থাকে, ওরা দেখে। তো ওরা তো আর আমাদের মতো knowledgeable না সাইবার সিকিউরিটিতে। ওরা যেটা করে আমি বলি যে, "দেখো, তুমি দেখবা যে ওর ২-১ টা ভালো সার্টিফিকেট আছে কিনা সাইবার সিকিউরিটিতে। তুমি দেখবা যে ও এই সাইডে কাজ করছে কিনা। কারণ আমি এই পজিশনে নিচ্ছি।" আমি যদি একজন রেড টিমের অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে নিই, তখন আমি দেখব তার পেনিট্রেশন টেস্টিং এর এক্সপেরিয়েন্স আছে কিনা, তার পেনিট্রেশন টেস্টিং এ একটা সার্টিফিকেট আছে কিনা, কোডিং এর একটু আছে কিনা। কারণ কোডিংটা খুব ইম্পোর্টেন্ট। তখন আমি হুম, রিক্রুটারকে বলে দিব যে, "তুমি এই জিনিসগুলো দেখবা।" তো এখন আমি হয়তো স্কিল সেট এর উপর বেস করে বুঝতে পারতেছি যে না, ওকে ছেলেটা ভালো বা এই মেয়েটা ভালো। সো তার হলো সার্টিফিকেট দরকার নাই। কিন্তু রিক্রুটাররা কিন্তু এভাবে বুঝবে না। এইচআর কিন্তু এভাবে বুঝবে না। তো এই ইনিশিয়াল ক্র্যাক করার জন্য অনেক সময় সার্টিফিকেট গুলো হেল্প করে। বাট এমন না যে সার্টিফিকেট ছাড়া হয় না। সার্টিফিকেট ছাড়াও হয়, অনেক হয়। আবার অনেকে আছে যে স্লোলি বিল্ড করে। দেখা গেছে ব্যাচেলর শেষ করছে, জব করছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সফটওয়্যার ডেভেলপার ছিল, কিছুদিন অন্য সাইডে কাজ করছে। তারপরে আবার একটু সিকিউরিটি সাইডে গেছে। তার কিন্তু কোন সার্টিফিকেট লাগবে না। কারণ সে আস্তে, আস্তে স্লোলি বিল্ড করতেছে তার পোর্টফোলিওটা। এখন দেখা যাইতেছে যে আমি তাকে জানি, সে কিছু কাজ করছে, তাকে আমি নিয়ে নিলাম আমার টিমে। বা আরেকজন আমাকে রিকমেন্ড করলো, তাকে আমি ইন্টারভিউ নিলাম, জানলাম। সো এগুলো ডিফারেন্ট। আমি জাস্ট মেইনলি বলছি যে মানে যেই প্রসেসটা ওয়ার্কস বেটার আরকি। তো সেই প্রসেসটা। বাট এগেইন হুম, সার্টিফিকেট ব্লকার না। সার্টিফিকেট ছাড়া প্রচুর সাকসেসফুল মানুষ আছে। ইভেন ইউএসএ তে ব্যাচেলর ছাড়াও অনেক সাকসেসফুল মানুষ আছে। যারা সাইবার সিকিউরিটিতে সিইও হয়ে গেছে বড় কোম্পানির। কারণ তারা হুম, খুব অল্প থেকে শুরু করছে। কলেজ লেভেলে আইটি অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আ তারপরে ভার্সিটি করে না ব্যাচেলর করে নাই। দেখা গেছে যে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। আস্তে, আস্তে ডিরেক্টর পজিশনে গেছে। তারপরে সাইবার সিকিউরিটি সাইডে গেছে। আস্তে, আস্তে তার ক্যারিয়ারটা বিল্ড করছে। সো এরকমও প্রচুর মানুষ আছে। সো হুম। আ সার্টিফিকেট বা কস্ট ইট শুড নট বি a blocker to advance your career. হ্যাঁ, স্ট্যান্ড আউট হওয়ার জন্য আরকি সার্টিফিকেটটা দরকার আছে আরকি। কমন হ্যাঁ, মানে ভাবে যদি এগুলো চিন্তা হইলে করা যেটা হয় হয় যে এরকম আরকি। মানে এন্ট্রি হুম, করা ইজিয়ার হয় আরকি। ইজিয়ার বাট হয় আরকি। নট হ্যাঁ। নেসেসারি ইটস a তো আমরা যেহেতু blocker. জানি ইজিয়ার ওয়ে হচ্ছে এটা। সো আমরা এটা করতেই পারি। আর সচরাচর আমরা টাকা-পয়সা তো অনেক খরচ করি এবং বিভিন্নভাবে। স্পেশালি সো কিছু মিডল টাকা ইস্ট সম্বন্ধে আমি আচ্ছা। জানি। মিডল ইস্টে স্পেশালি সৌদি আরব, তারপরে ইউএই, আ কাতার এই দেশগুলোতে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়তে গেলে I know that কিছু পজিশন আছে যেখানে সার্টিফিকেট ছাড়া সিস্টেম টাচ করতে দিবে না। হুম, নেটওয়ার্কে যদি সে যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হয়, তাকে সিসিএনএ ছাড়া সিস্টেম টাচ করতে দিবে না। সো হুম, অনেক দেশ আছে এখানে কিন্তু রেস্ট্রিকশন থাকে যে এই সার্টিফিকেটটা লাগবেই। এই সার্টিফিকেট ছাড়া টাচ করতে দিবে না। মিড লেভেল ম্যানেজার পজিশনে সিআইএসএসপি ছাড়া টাচ করতে দিবে না। আনটিল ইউ হ্যাভ দ্যাট রাইট। সার্টিফিকেট ইউ ক্যানট টাচ এনিথিং। হুম। সো এজন্য আরকি। সো সার্টিফিকেট করে নিলেই ভালো আরকি বিষয়টা এরকম। ভাই বেটার আরকি। আজকের লাস্ট কোয়েশ্চেন এটা করে হচ্ছে আমরা হুম, সেশনটা হুম। শেষ করব। সেটা হচ্ছে একজন অনেকবারই কমেন্টটা করেছে। সেটা হচ্ছে যে ভাইয়া ব্লু টিমে শেখার সময় প্যারালাল ভাবে বাগ বাউন্টি করতে পারি বা এরকম কিছু একটা সাইড ইনকাম করার জন্য স্টুডেন্ট অবস্থায়।
মানে সে কিছু একটা বোঝাচ্ছে। অনেক একই না, না আমি কোয়েশ্চেন আমি বারবার বুঝতে পারছি। লিখতেছে সে কি এতটুকু বলতেছে বিভিন্ন আমি সময়। বুঝতে পারছি। জি, এটা যদি করা যায়, again anyone will be impressed. Why? কারণ বাগ বাউন্টি not necessary only making money. বাগ বাউন্টি builds a reputation. সো বাগ বাউন্টি Amazon, Apple, Facebook, Google অনেক ভ্যালু দেয় যারা বাগ বাউন্টি রিসার্চার বা বাগ বাউন্টি প্রোগ্রামে পার্টিসিপেট করে। বিকজ ইটস রিয়েলি ইজি টু হ্যাভ এ ভিজিবল ইমপ্যাক্ট। সো আমি যতই মুখে বলি যে আমি সাইবার সিকিউরিটিতে এটা জানি, ওটা জানি, এটা জানি, ওটা জানি। আমি যদি দেখাইতে পারি যে দেখো আমি বাগ বাউন্টি প্রোগ্রামে পার্টিসিপেট করে এত টাকা অ্যাওয়ার্ড পাইছি। বা বাগ বাউন্টি প্রোগ্রামে আমি পার্টিসিপেট করে ওই যে ক্যাপচার দ্য ফ্ল্যাগ সিটিএফ যেটা বলে, সেটা আমার হইছে। তাহলে সেটা ইজি টু ডেমনস্ট্রেট, রাইট? আমরা খুব ইজিলি আমি এটা ইয়ে করতে পারি। আর যেগুলো বড়, বড় কোম্পানি বিগ টেক তারা রেড টিমে, পেনিট্রেশন টেস্টিং টিমে বাগ বাউন্টি রিসার্চারদেরই খোঁজে। বা বাগ বাউন্টি ইঞ্জিনিয়ার তো না, মানে ফাইন্ডার বা অ্যানালিস্ট বা এদেরকেই খোঁজে। কারণ তারা অলরেডি ডেমনস্ট্রেট দ্য এক্সপেরিয়েন্স। সো আর সাইড ইনকাম হলে হোয়াই নট? সিউর? হুম, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ। সেশনে অনেক লম্বা সময় দেওয়ার জন্য। এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসলে অলরেডি এই সেশনে ভাইয়া মাল্টিপলস টাইম বলছে আরকি। সো আ না আপনারা যারা হচ্ছে এই কোয়েশ্চেন গুলো করতেছেন তারা সেশনের রেকর্ডিং আমরা YouTube এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দিব। সেটা আবার একবার দেখবেন। দেখলে আশা করি অ্যান্সারটা পেয়ে যাবেন আরকি। সো ভাইয়া সেশনটা করে ফেলবো। তার শেষ করার সময় হচ্ছে আপনার দিক থেকে আ ফাইনাল কোনো কথা আছে কিনা আরকি যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? ফাইনাল কথা আসলে বলতে চাই যে আমরা স্পেশালি যারা আ বাইরের দেশে আছি বা বিগ টেক গুলোতে আছি, আমরা খুব চাই বাংলাদেশীরা মানে সাইবার সিকিউরিটিতে আসুক, এখানে ভালো করুক, বাইরের দেশগুলোতে আসুক, এখানে ক্যারিয়ার গড়ুক। সো আমরা অলওয়েজ মানে মানে ১ পা না আসলে ২ পা দিয়ে বসে থাকি যে হেল্প করার জন্য। আ কিন্তু আসলে অনেক সময় হয় যে আ মানে রাইট কোয়ালিটিটা না থাকার কারণে বা কিছু গ্যাপ থাকার কারণে আমরা হায়ার করতে পারি না। সো আ সো এজন্য আমি আসলে বলব যে আমি সবসময় চেষ্টা করি এবং আমাদের সাথে আসলে অনেক বুয়েটিয়ান বা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আছে যারা এই সাইডে কাজ করে। যদিও অল্প, নাম্বারটা অল্প সাইবার সিকিউরিটিতে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি। তো এর জন্য আ অলওয়েজ ওয়েলকাম করি যেকোনো ধরনের কোয়েরি, কোয়েশ্চেনস বা এনি ওয়ে আই ক্যান হেল্প। আর 2nd থিং যেটা বলব যে আ সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে মানে খুব কঠিনভাবে ভাবার কিছু নাই। আ মানুষ অনেক কঠিন, কঠিন কাজ করতে পারে, অনেক ইম্পসিবল কাজ করতে পারে। মেইনলি ২ টা জিনিস লাগে মানুষকে যেকোনো পজিশনে পৌঁছানোর জন্য। একটা হলো ডেডিকেশন, আরেকটা হলো কনসিস্টেন্সি। সো অনেক সময় যেটা হয়, আমরা মনে করি যে ১ মাসের মধ্যে আমরা প্রচুর কাজ করব, এটা করব, ওটা করব। হঠাৎ করে আমরা কনসিস্টেন্ট থাকি না, হারায় ফেলি। সো আমরা যদি প্রতিদিন ১০ মিনিটও টাইম দেই, কিন্তু আমরা যদি ১ বছর কনসিস্টেন্ট থাকি, এইটা যেই পরিমাণ ইমপ্যাক্ট ফেলবে, সাইবার সিকিউরিটির প্রতি ভালোবাসা, তারপরে enthusiasm এগুলো ক্রিয়েট করবে রাদার দ্যান ১ মাসে আমি প্রতিদিন ১ ঘন্টা করে কাজ করতেছি, তারপরে ভুলে গেলাম। সো সাইবার সিকিউরিটি বিল্ড অন 3 থিংস মেইনলি। মানে যদি ক্যারিয়ার গড়তে চাই। কিউরিওসিটি জানার আগ্রহ, কনসিস্টেন্সি যাতে আমি সবসময় কনসিস্টেন্ট থাকি, অল্প, অল্প করে জানি, অল্প করে হলেও। আর 3rd হলো ডেডিকেশন। যাতে আমি ডেডিকেটেড থাকি যে আমি যদি করতে চাই তাহলে আমি করব। ওই সেম এক্সাম্পল আমি যখন ক্র্যাক করার চেষ্টা করছি Fitbit 72 আওয়ার্স I didn't sleep because I was dedicated কেন? যে আমি যে পর্যন্ত হ্যাক না করব বা ক্র্যাক না করব সে পর্যন্ত আমি ঘুমাবো না। সো আমি হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে 40% ক্র্যাক করে তারপর ঘুম দিছিলাম। আর পারতেছিলাম না। তো এই ধরনের মাঝে, মাঝে ডেডিকেশন লাগে। মানে ক্যারিয়ারে খুব ভালো করতে হলে আরকি। তো আমি বিশ্বাস করি প্রত্যেকের পক্ষে পসিবল। জাস্ট they need some guidance I am there. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।